মাথায় রাখতে হবে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়েছিলাম হচ্ছে সিএসএস দিয়ে। সিএসএস দিয়ে যেহেতু দিয়েছি, আহ, কি বললো, ওকে, তো সিএসএস দিয়ে যেহেতু দিয়েছি, আমরা সিএসএস এর প্রপার্টিতে দেখবো যে আচ্ছা সিএসএস এ কোন সিএসএস এর কারণে কালারটা চেঞ্জ হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বডি, যেহেতু বডিটা একটা কালারটা দেওয়া হয়েছিল, বডির মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, তো আমরা এটাকে চেঞ্জ যদি করে দিই তাহলে এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর একটা টেক্সট এডিটর ইউজ করার সুবিধা হচ্ছে যে এখানে অনেক এক্সটার্নাল ফিচার থাকে। তো আমি যদি এখন এখানে ক্লিক করি বা একটা হোভার করি, তো দেখবো যে একটা এই সুন্দর একটা ড্রপ ডাউন আছে। তো এখান থেকে আমি একটা যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার চুজ করতে পারি। তো আমি একটা হোয়াইটিশ টু গ্রেইশ একটা কালার নিলাম, নিয়ে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলে এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো আমরা এখানে একটা বেসিক আইডিয়া নিয়েছিলাম সিএসএস জিনিসটা কিভাবে কাজ করে। যে এখানে আমি যদি মেকআপ দিতে চাই, মেকআপ আমি এখান থেকে দিতে পারি। সিএসএস অ্যাড করা বা মেকআপটা অ্যাড করার বিভিন্ন ধরন আছে। সো জেনারেলি তিন ভাবে এই আমরা একটা এইচটিএমএল পেজ অর্থাৎ কঙ্কালটার মধ্যে মেকআপ দিতে পারি। সেটা হচ্ছে, একটা হচ্ছে বলা হয় হচ্ছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল বলতে এই যে ফাইলটা আছে, এই ফাইলের ভিতরে আমি যখন স্টাইল ট্যাগ দিয়ে এর ভিতরে কোনো সিএসএস কোড লিখি, সেটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। সো ইন্টারনাল সিএসএস হচ্ছে এই অংশটুকু বোঝাচ্ছে। কেউ জয়েন করছে। সো এইটা হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস। আরেকটা স্টাইল আছে, সেটাকে বলা হয় হচ্ছে ইনলাইন সিএসএস। ইনলাইন বলতে যখন আমি কোনো এভাবে স্টাইল ট্যাগের মধ্যে না লিখে নর্মালি কোনো নর্মাল একদম সরাসরি আমাদের এইচটিএমএল ট্যাগের ভিতরে এই স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে প্রপার্টি দিয়ে যখন আমি স্টাইলিংটা করি, সেটাকে বলা হয় ইনলাইন। ইনলাইন মানে লাইনের মধ্যে এক লাইনে আমি স্টাইলটা করছি, এই কারণে এটা ইনলাইন। আর হচ্ছে ইনার হচ্ছে গিয়ে, ইন্টারনাল হচ্ছে গিয়ে এটার ভিতরে মানে একটা এইচটিএমএল ফাইলের ভিতরে আমি যখন করছি তখন। So আমরা বুঝলাম যে ইন্টারনাল সিএসএস কিভাবে লেখে, ইনলাইন সিএসএস কিভাবে লেখে। আরেক ধরনের ভাবে লেখা যায়, যেটা হচ্ছে মোস্ট কমন, সেটা হচ্ছে এক্সটার্নাল আরেকটা ফাইলে। এখানে যখন আমরা সিএসএস ফাইলটা লিখছি, এটা পুরাটা একটা ফাইলের মধ্যে আছে। So মাঝে মধ্যে দেখবো যে এটা বিশাল বড় হয়ে যায়, এটা এরকম হয়, এরকম হয়, এরকম এরকম। সো এটা কিন্তু একভাবে দেখো, এটা স্যান্টেক্সট একরকম, সেটা সিএসএস কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ বলতে পারো, সিএসএস ল্যাঙ্গুয়েজ এরকম দেখতে, আর এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ এরকম দেখতে। সো দুইটা যখন একসাথে রাখি, মেনটেন করাটা একটু টাফ হয়, দেখা দেখা সব ঝামেলা হয়ে যায়। তো আমরা যেটা করি, এটাকে আলাদা করে ফেলি। এই পুরো ভিতরে অর্থাৎ স্টাইল ট্যাগের ভিতরে যে অংশটুকু থাকে, ধরো এটাকে একটু কমাই, যেগুলো কপি করলাম সেগুলো কমাই, এরকম আছে। তো স্টাইল ট্যাগের ভিতরে এই অংশটুকুকে আমরা একটা ফাইলে নিয়ে যাই, তারপর ওই ফাইলটাকে এই ফাইলের সাথে কানেক্ট করে দিই। কানেক্ট করে দেওয়ার ফলে এই ফাইলের যে স্টাইল গুলো সে সবসময় ওই এক্সটার্নাল সিএসএস ফাইল থেকে নিয়ে আসবে। যেটা করি আমরা, ধরো এটা আমি কেটে দিলাম, কেটে দিলে এখানে যদি সেভ করি তাহলে দেখবো যে কোনো স্টাইল নাই। যা আছে ওই ইনলাইন স্টাইল ছিল দুইটা, এটা আর এটা, এই কারণে এই দুটো লাল আর গ্রিন দেখাচ্ছে। আদার দেন দ্যাট কোনো স্টাইল নাই। সো না থাকলে বেটার, আমি এটাকে রাখলাম। আবার রাখার পরে আমি এখন এই স্টাইলটাকে আমি আরেকটা এক্সটার্নাল ফাইলে নিয়ে যাব। এক্সটার্নাল সিএসএস কিভাবে দেয়, আমি আরেকটা ফাইল নিব কন্ট্রোল এন দিয়ে, নেওয়ার পরে এটাকে আমি সেভ করবো প্রথমে। দেখো আমি ক্লাস ওয়ান ফোল্ডারের মধ্যেই আছি। এটাকে আমি কি করবো, STYLE জাস্ট যে কোনো একটা নাম, তারপরে এক্সটেনশন দেবো ডট CSS। তো আমি একটা সিএসএস ফাইল তৈরি করলাম, জাস্ট লাইক আমি যখন HTML ফাইল তৈরি করেছিলাম hello.html, একইভাবে আমি style.cs নামে একটা ফাইল তৈরি করলাম, করে আমি সেভ করলাম। তার ফলে এই ফাইলটা style.css এক্সটেনশন দিয়ে একটা নতুন ফাইল তৈরি হয়ে গেল। আমি যদি ওই ক্লাস ওয়ান ফোল্ডারটাতে যাই, দেখো এখানে আমাদের এই গতকালকে ইমেজটা আছে, HTML একটা ফাইল আছে, আর হচ্ছে আমার সিএসএস ফাইলটা আছে। তো এটার ভিতরে আমি এই স্টাইল গুলোকে কপি করে নিয়ে আসি বা কাট করে নিয়ে আসি, এগুলোকে আমি কাট করে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে রাখলাম, রেখে আমি সেভ করলাম। আর এখান থেকে এই স্টাইলটাকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার ফলে এখন যদি আমি পেজটা দেখি, তাহলে কিন্তু কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। ইভেন তো আমি একই ফোল্ডারের মধ্যে রাখছি, একইভাবে রাখছি, কোনো চেঞ্জ আমি দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কেউ একজন, যারা গতকালকে ক্লাসে নতুন জানছো এইচটিএমএল সিএসএস কি, সেখান থেকে কেউ একজন বলো যে কেন। যারা জানো তারা তো জানে। রেফারেন্স দেওয়া লাগবে মেবি, শিওর না। হ্যাঁ, তো আমি আসলে এটার সাথে, এটাকে এক ফোল্ডারে রাখলে আসলে কানেক্ট হয়ে যায় না, আমাকে এই HTML ফাইলটার সাথে CSS ফাইলটা কানেক্ট করতে হবে। সেই কানেকশনটা আমরা করি একটা স্পেশাল ট্যাগ দিয়ে, যেটার নাম হচ্ছে লিংক ট্যাগ। আমি এখানে আসি, লিংক যদি আমি দেই, লিংক ট্যাগটা করে কি, এটার অনেক কাজ আছে, আপাতত আমরা মাথায় রাখি যে শুধুমাত্র আমরা অন্য কোনো এক্সটার্নাল কিছুকে যদি এই পেজের সাথে সরাসরি লিংক করতে চাই,
তখন আমি লিঙ্ক ট্যাগটা ইউজ করি। সো লিঙ্ক ট্যাগের মধ্যে একটা জাস্ট রিলেশন নামে একটা অ্যাট্রিবিউট থাকে, স্টাইল শিট। এটা যে খুব ম্যাটার করে সেটা না, বাট থাকে, এই কারণে রাখা হয় যাতে বোঝা যায় রিলেশনশিপটা আসলে কেমন। তারপর একটা লিঙ্ক থাকে, এই লিঙ্কটা হচ্ছে তোমার ওই HTML ফাইলের লিঙ্কটা। তো এখানে তুমি লিখবা যে style style.css এই ফোল্ডারের মধ্যে আছে, এই কারণে আমি জাস্ট ফাইলের নামটা দিলে ও পেয়ে যাচ্ছে। আমি যদি সেভ করি, এখন দেখো এখন কালার হয়ে গেছে। আমি যদি এই লিঙ্কটা একটা সরাই দিই তাহলে কিন্তু আর পাবে না। আমি যদি এটাকে রাখি, সেভ করি, তাহলে পাচ্ছে। তার মানে এই লিঙ্কটা একটা কি করছে, এই স্টাইল ফাইলটাকে এইটার সাথে কানেক্ট করে দিচ্ছে। এবং এই স্টাইল ফাইলের মধ্যে আমি যে কোড লিখবো সেই কোডটা এখানে, ওই আগে যদি লিখতাম স্টাইল ট্যাগ দিয়ে তারপরে যেভাবে লিখতাম অ্যাকচুয়ালি ওরকমই, কিন্তু এখন জাস্ট এখান থেকে এটা বের হয়ে এখানে চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস অনেক সুবিধা আছে। এখন আমরা যা খেলাধুলা করা দরকার আমরা এখান থেকে করতে পারবো এখানে, আর আমাদের হাত পা দিতে হবে না। আমি এইগুলো সরাই দিই। বেস্ট প্র্যাকটিস হচ্ছে এখানে কোনো স্টাইল থাকবে না, তোমার HTML পেজে কোনো স্টাইল থাকবে না। যা স্টাইল থাকে সব সিএসএস ফাইলে থাকবে। আর যখন আমরা বুটস্ট্র্যাপ শিখবো তখন যা স্টাইল থাকে বুটস্ট্র্যাপের মধ্যে থাকবে। আহ, আমরা যত পারি ফ্রেমওয়ার্ক দিয়ে স্টাইলিং আনবো, স্টাইলিং আমরা কখনোই এইটার মধ্যে রাখবো না। এটার উদ্দেশ্য হচ্ছে স্ট্রাকচারটা দেয়া, স্ট্রাকচারটা ডিফাইন করা। স্টাইলের কাজ হচ্ছে সিএসএস ফাইলের। ওকে, সো এখন যদি এই স্টাইল ফাইলটাকে জেনারেলি কমন প্র্যাকটিস হচ্ছে একটা ফোল্ডারের মধ্যে রাখা, সেটা হচ্ছে সিএসএস ফোল্ডারের মধ্যে রাখে, বা স্টাইল না সিএসএস ফোল্ডারের মধ্যে রাখে। তো আমি একটা যদি ফোল্ডার ক্রিয়েট করি, সিএসএস ক্রিয়েট করলাম, পরে আমি যদি এটাকে এটার ভিতরে নেই, তারপরে যদি আসি, এখন কিন্তু স্টাইলটা চলে গেছে। কারণ কি? কারণ এখানে যে আমি লিংক দিয়েছি, এই লিংকের মধ্যে যে href অ্যাট্রিবিউটটা আছে সেটার মধ্যে আমি কি বলছি, যে স্টাইল ডট সিএসএস। এটা কোথায় খুঁজবে? এখানে যেহেতু আমি অন্য কোনো ইনফরমেশন দিই না, জাস্ট ফাইলের নামটা দিয়েছি, তাই ও যেই ফোল্ডারে এই ফাইলটা আছে সেই ফোল্ডারের ভিতরে এই ফাইলটাকে খুঁজবে। সো সো এখন আমি কি করব, এই ফোল্ডারের মধ্যেই খুঁজবে যদি কিছু না দেই। তাই যদি কোনো ফোল্ডার থাকে এটার ভিতরে, তাহলে আমি ওই ফোল্ডারটাকে নাম আগে দিয়ে তারপর স্ল্যাশ দিতে হয়। তো এটা হচ্ছে পাথ দেওয়ার একটা নিয়ম। এই ফাইলটা যেখানে থাকে সেটাকে সে রুট ধরে, তো আমি জাস্ট নাম দিয়ে দিলে সে ওই ফোল্ডারের মধ্যেই খুঁজবে। আর যদি আমি এর আগে কোনো স্ল্যাশ দিয়ে কোনো নাম দিই তাহলে সেটাকে ফোল্ডারের নাম ধরে, তারপরে এটাকে ফাইলের নাম ধরে। তো এখন ও কি করবে, ও এই হ্যালো ডট এইচটিএমএল এর মধ্যে আমি লিখছি ওইটা, হ্যালো ডট এইচটিএমএল প্রথমে সিএসএস ফোল্ডারটা খুঁজবে, তারপরে ওইটার ভিতরে যদি থাকে সেটাকে নিয়ে আসবে। আমি যদি সেভ করি, এখন দেখবো স্টাইল পাচ্ছে। তো যদি মাল্টিপল ফোল্ডার থাকতো তাহলে আমি এখানে আরো ফোল্ডার দিতাম, আরো নাম দিতাম এইভাবে। আবার আরেকটা আছে, আমরা ডট ডট দিয়ে এরকম করে আপে যেতে পারি, সেটা যখন আমাদের লাগবে ইমেজের ক্ষেত্রে তখন আমরা করবো, আপাতত লাগবে না এটা। তো আমরা এতক্ষণ কি জানলাম, কিভাবে লিঙ্ক ট্যাগ কাজ করে, আর হচ্ছে আমরা কিভাবে তিন ধরনের স্টাইল দিতে পারি। স্টাইল মানে সিএসএস আমরা তিন ভাবে অ্যাড করতে পারি আমাদের একটা HTML ফাইলে। সেটা হচ্ছে ইনলাইন আমরা দেখলাম, তারপর হচ্ছে স্টাইল ট্যাগ সেটা আমরা দেখলাম, আর এটা হচ্ছে আমরা এক্সটার্নাল সিএসএস ফাইলের মাধ্যমে সেটা আমরা দেখলাম। সো আমি এটাকে একটু ওপেন করি, এটা open, এটা বেশ, টু 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 use করি। ওকে ফাইন, এটা হয়ে গেল। তারপরে হচ্ছে আমরা একটু দেখি আমাদের এখানে কি আছে। আমরা স্যান্টেক্স সম্পর্কে আইডিয়া পেলাম, স্যান্টেক্স সম্পর্কে আমি গতকালকে আইডিয়া দিয়েছিলাম। তো আমরা যদি আবার যাই এখানে, তো সিএসএস আমরা দিতে পারি, দেওয়ার পরে একটু স্যান্টেক্সটা একটু ভালো মতো মনে রাখা উচিত, কারণ মনে রাখলে না আমার ভাগ করতে সুবিধা হয় কোন অংশটা কি মিনিং। তো প্রথম যে অংশটা থাকে এই সেকেন্ড কার্লি ব্রেসেস এর আগে, সেটা ওকে বলা হয় হচ্ছে সিলেক্টর। সিলেক্টর বিভিন্ন ধরনের হতে পারে। এখন দেখো ট্যাগের নামটা দিছে খালি, আমরা জানি ট্যাগের নাম কোনটা, এই অ্যাঙ্গেলের ভিতরে যে অংশটুকু থাকে সেটা হলো ট্যাগের নাম। তো এই ট্যাগের নামটা যদি দেই আমি সিএসএস ফাইলের মধ্যে, তাহলে ওই ট্যাগের নাম ধরে ও এটার মধ্যে সব প্রপার্টি গুলো অ্যাড করে দিবে, ওটার কালার চেঞ্জ করে দিবে। যেমন H1 দিচ্ছি আমি, H1 যত ট্যাগ পাবে সে HTML এর মধ্যে সবগুলার সে কালার চেঞ্জ করে ব্লু করে দিবে। এটা হচ্ছে এক ধরনের সিলেক্টর। আরো অনেক ধরনের সিলেক্টর আছে, আমরা দেখবো সামনে। তো সিলেক্টরটা থাকে, তারপরে ভিতরে ডিক্লারেশন থাকে। ডিক্লারেশনের মধ্যে দুইটা ডিক্লেয়ার করতে হয়, মানে একটা ডিক্লেয়ার করতে হয়, সেটা হচ্ছে ডিক্লারেশনে দুইটা পার্ট থাকে সিএসএস ডিক্লারেশনে, প্রপার্টি আর ভ্যালু। প্রপার্টিটা হচ্ছে কি কি ধরনের প্রপার্টি তোমার এই H1 এর মধ্যে তুমি অ্যাপ্লাই করতে পারবে, কালার করতে পারবে, ব্যাকগ্রাউন্ড, ফন্ট সাইজ, সব প্রপার্টি আবার সবকিছুতে অ্যাপ্লাই হবে না। তো এই প্রপার্টি গুলো থাকে, আর ভ্যালুটা থাকে। ভ্যালুটা বিভিন্ন ধরনের হতে পারে, এই সাইজ এই সাইজ এই সাইজ বিভিন্ন ধরনের হতে পারে। তো যেমন এই পি এর মধ্যে তারা কালার রেড অ্যাড করছে, তো টেক্সট অ্যালাইন সেন্টার করছে।
এটা করলে যেটা হয়, পি যেই ট্যাগটা থাকবে সেটার কালার লাল হয়ে যাবে এবং সেটা সেন্টারে চলে আসবে। আমরা যদি ট্রাই ইট ইয়োরসেলফে দেখি, এই দেখো এটা মাঝখানে, এবং এটা এটা মাঝখানে কেন, কারণ এখানে টেক্সট লাইন সেন্টার দিছে। আর এটা লাল কেন, কারণ এটা লাল দিছে। তুমি যদি এটাকে রিমুভ করে দাও, রান দাও, এটা বাম পাশে চলে আসছে। সেন্টার না দিয়ে যদি তুমি রাইট দাও, এটা একদম ডান পাশে চলে গেছে। আর যদি লেফট দাও, এটা আবার লেফট এই পাশে চলে আসবে। সো তোমাকে জানতে হবে যে কোন প্রপার্টি দিয়ে কি হয়, আর কোন ভ্যালু চেঞ্জ করলে কোন কাজটা হয়। তাহলে তুমি সুন্দর মতো এই জিনিসগুলোকে ম্যানিপুলেট করতে পারবা। তো এখানে জানার এটাই, সিলেক্টর কি জিনিস, তারপর প্রপার্টি কি জিনিস, আর প্রপার্টির ভ্যালু কি জিনিস, এতটুকুই। তো আমরা একটু সিলেক্টরের ভিতরে ঢুকি। যদি এখন পর্যন্ত কোনো কনফিউশন আছে যে ভাইয়া কিছু এই জায়গাটা কনফিউজিং লাগতেছে, আমার মনে হয় না লাগার কথা, কারণ জিনিসগুলো খুব ইজি। যারা নতুন দেখতেছো তারা বুঝতে পারার কথা। আই হোপ নট। ওকে, সো চলো আমরা আমাদের কাজে যাই আবার। কই গেল, কই গেল, কই গেল? এই তো সিলেক্টর। সিলেক্টর নিয়ে অনেক কাহিনী আছে, আমি একটু দেখি আমি কি কি জানি পড়াবো ভাবছিলাম। ওই অনুযায়ী আগে আমি এখানে আসলে একটা একটা করে ধরে 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 সবগুলো পড়াইতে গেলে আসলে তোমরা বোর হয়ে যাবে। তাই আমি কিছু ইম্পর্টেন্ট টপিক যেটা একটার পর একটা পড়ানো উচিত সেটা আমি ধরে লিস্ট করে রাখলাম, একটু লিস্টটা দেখে আসি। টুন 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 টুন। ওকে, সো তোমরা কি দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা? জি ভাই। ওকে, ফাইন। সো আমরা এক্সটার্নাল ইনলাইন টিনলাইন এগুলো দেখলাম, আমরা সিলেক্টর প্রপার্টি টপার্টি এগুলো দেখলাম। আমরা এখন একটু খুবই লেম একটা জিনিস, লেম বলতে আসলে লেম বলা উচিত না, বাট যারা অ্যাকচুয়ালি সিএসএস এ খুবই পাকাপোক্ত তাদের কাছে এই জিনিসটা খুবই ইজি। তারপর আমরা একটু দেখি, খেলাধুলা করলে মজা হবে। তো টেক্সট স্টাইলিং বা টেক্সট ফরম্যাটিং, আমরা যে লেখাগুলো লিখি প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে, ওগুলোকে কিভাবে আমরা কি কি স্টাইল করতে পারি। সো এখানে বেশ কয়েকটা আছে, কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, অ্যালাইনমেন্ট আছে, টেক্সট ডেকোরেশন আছে, ডেকোরেশন না, ওভার লাইন, লাইন, ব্লা ব্লা ব্লা। সো আমরা একটু ওপেন করে রাখি, তারপর একটা 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 করে দেখবো। ট্রান্সফরমেশনের মধ্যে আসলে স্পেসিং এটা দেখানোর কিছু নাই, শ্যাডোটা ইন্টারেস্টিং। ওকে, সো আমরা আসলে এখানে দেখবো না, আমরা দেখবো আমাদের নিজের কোডের মধ্যে। আমরা এখানে একটা টেক্সট নিব, একদম এগুলো সব আমরা রিমুভ করে দেই, জাস্ট একটা H1 থাকবে। H1 এর ভিতরে দিস ইজ টেক্সট ফরম্যাটিং একটা কিছু থাকবে, তার ভিতরে একটা পি থাকবে। দেখো পি দেওয়ার পরে আমি ট্যাব দিচ্ছি, ফলে এটা চলে আসতেছে। ঠিক আছে, তো তুমি যদি কোনো একটা ধরো নতুন HTML পেজ খুলতে যাচ্ছ, অনেক শর্টকাট তোমরা পাবে, এটাকে বলে এমেট। এমেটটা জানা খুবই ইম্পর্টেন্ট। এমেট সম্পর্কে আইডিয়া নাই কার কার? কেউ একটু টেক্সট করবো যে ভাই এমেট জিনিসটা কি, আমি জানি না, দেখি। ওকে, একজন পাইছি। ওকে, বেশ কয়েকজন নাই, এই নাই দেখলে আমার খুব পড়াইতে মজা লাগে, যে তোমরা নতুন একটা কিছু শিখতেছো, সো তোমাদেরকে আসলে শেখানোর মজাই আলাদা। সো যারা জানে আসলে তাদেরকে জানায়, তারা রিভিশন হলো, but নতুনদের শেখাতে অনেক বেশি মজা লাগে। তো বেশিটা বিষয়টা হচ্ছে, আমি এমেট নিয়ে একটু এমেট সার্চ করি। এমেট, যদি দেখো এমেট হচ্ছে এই যে তোমরা এইচটিএমএল লেখো না, এইচটিএমএলটাকে শর্টকাট করে লেখার একটা সিস্টেম। এমেট চিট শিট কই, এমেট চিট শিট চিট শিট। সো ভিএস কোডের একটা খুব ভালো জিনিস আছে, এমেটটা সরাসরি থাকে। এমেট একটা এক্সটেনশন ছিল, যে এক্সটেনশনটা দিয়ে আমরা খুব সহজে এইচটিএমএল সিএসএস লিখতে পারতাম। তোমরা যারা জুনিয়র আছো, সাজেস্ট করবো যে এমেটটা ইউজ না করে একটু প্রথম দিকে, অ্যাটলিস্ট প্রথম 2 উইক এরকম করেই বেকাতেরা করে লিখবা, H1 লিখবা, তারপরে জিনিসটা লিখবা, তারপর নিজে ঠেকা পড়ে এরকম দিবা। তাহলে আসলে এই যে H1 যে লিখতেছো, এর ফলে তোমার আসলে বুঝবা যে কোন জিনিসটা আসলে কি কাজ করতেছে হাতে কলমে করলে। পরে তুমি যখন একটু একটু 2 সপ্তাহ ম্যাচিউরড হয়ে যাবা,
তখন এমএটটা ইউজ করাটা বেটার। তো আমি যদি এখন ধরো এভাবে লিখতাম যে আচ্ছা H1 দিলাম, তার ভিতরে আমি লিখলাম হচ্ছে গিয়ে হ্যালো, তারপরে আমি দিলাম হচ্ছে গিয়ে ই, তারপরে আমি লিখলাম হচ্ছে গিয়ে দিস ইজ আ প্যারাগ্রাফ, তারপরে হচ্ছে গিয়ে না না এটা এভাবে না দিয়ে আমি H2 দিই, H2। তো এখানে দিব হচ্ছে গিয়ে এটা আমার বাজারের লিস্ট। তারপরে ধর আমি একটা লিস্ট নিলাম, লিস্ট হয়তো তোমাদের দেখানো হয় নাই গতকালকে। সো লিস্ট আমরা দিই হচ্ছে গিয়ে বেশ কয়েক ধরনের লিস্ট থাকে, একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট, ওএল দেয়, ওএল দেওয়ার পরে লিস্টের আইটেম গুলো লেখে হচ্ছে গিয়ে এলআই দিয়ে, এলআই হচ্ছে গিয়ে আলু, তারপরে হচ্ছে গিয়ে এলআই হচ্ছে গিয়ে পটল, তারপর এলআই হচ্ছে গিয়ে লবণ। আউটপুটটা কেমন হবে দেখতে আমরা একটু যাই আমাদের ব্রাউজারে। এই যে হচ্ছে গিয়ে আমাদের আউটপুট, এই কোডের আউটপুট হচ্ছে গিয়ে এরকম। H1 দিয়ে তুমি যে লিখছো এটা হচ্ছে গিয়ে H1 এর হ্যালোটা, তারপরে এটা হচ্ছে কি তোমার বাজারের লিস্ট, আর এটা হচ্ছে কি আলু পটল। সো এটা হচ্ছে অর্ডার্ড লিস্ট। যদি তুমি এখানে ইউএল দিতা, আনঅর্ডার্ড লিস্ট বলে এটাকে, ইউ দিয়ে আনঅর্ডার্ড, এল দিয়ে লিস্ট। সো ইউএল নামে একটা ট্যাগ আছে, অর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট। ইউএল দিলে সবগুলো বুলেট পয়েন্ট হয়ে যায়, এই সবগুলো বুলেট পয়েন্ট হয়ে গেছে। সো আপাতত এরকমই থাকুক। তো ইউএল আনঅর্ডার্ড লিস্ট, এই যে আমি এই পুরোটা লিখলাম এতক্ষণে, এটাকে আরো সংক্ষেপে লেখা যেত। সেটা লেখার জন্য আমি লিখতে পারতাম যে H1 এটা হলো ও, এতটুকু লিখে ট্যাব দিলে এটা এরকম হয়ে যায়। সো এটা লেখার পর আমি যদি প্লাস দিতাম H2, তারপরে তুমি এটা আমার বাজারের লিস্ট, তারপরে আমি প্লাস দিতাম, তারপর আমি লিখতাম হচ্ছে কি ইউএল, তার ভিতরে আমি এলআই দিতাম, এলআই দিয়ে মাল্টিপ্লাই বাই 3। তো এটা আমি লিখলাম, এটা লেখার ফলে কি হলো, এই একটা লাইন লেখার পরে আমি যদি ট্যাব দিই, হয় না কেন, মাল্টিপ্লাই বাই এলআই যদি দিই, কাজ হচ্ছে না, ইকুয়াল টু ওকে, হ্যালো, এটা কাজ করতেছে প্লাস 2। আচ্ছা তুমি ট্যাব দিলে কাজ করবে না, এটা 2 দিস ইজ লিস্ট প্লাস এল ইনসাইড এল আই 3। হ্যাঁ, তো দেখো এই যে এই লাইনটা, আমি যদি এখানে স্পেস বা কিছু দিয়ে দিই তাহলে এটা কাজ করে না ঠিক মতো, কেন জানি আগে করে নাই, কিন্তু একই জিনিস আমি আবার লিখলাম এখন কাজ করতেছে, ভালো কথা। তো এই লাইনটা মানে এই পুরো লাইনটা এক এক করে লেখার চেয়ে এটা আসলে এমএট এর শর্টকাট, এমএট দিয়ে তুমি ইজিলি এই সিম্পল মকআপটাই খুব ইজিলি, তুমি যে এমএট সিনট্যাক্স জানো তাহলে করে ফেলতে পারো। তুমি just এখানে এসে লেখার পরে এখন আবার হচ্ছে না কারণ এখন যদি দাও তাহলে ওই জিনিসটা ও জেনারেট করে দেয় খুব ইজিলি। তাতে ইন্টার দিচ্ছে না ট্যাব দিচ্ছে? আমি ট্যাব দিচ্ছিলাম। তো এটা যেটা হয় সেটা হচ্ছে ও আসলে এটাকে এমএট এর যে সেন্টেন্স লিস্ট ওকে ধরতে হয়। তো তোমার যদি তুমি এখানে লেখো মাল্টিপ্লাই 3 কেটে আরেকবার যদি দাও তাহলে লেখার পর এন্টার দিলে এটা চলে আসবে, বা ট্যাব দিলে চলে আসবে। সো ফাইনালি যেটা আমি পয়েন্ট আউট করতে চাচ্ছি সে তুমি যদি এভাবে লিখতে পারো H1 এমনি H1 তারপরে H3 এভাবে লিখতে পারো। আবার চাইলে তুমি H1 লিখে তারপরে যে ট্যাব দাও তাহলে একটা ট্যাগ তৈরি হয়ে যায়, তার ভিতরে তুমি লিখতে পারো। আর যদি তুমি ভিতরে কন্টেন্টও দিয়ে দিতে চাও তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে এরকম দিয়ে তারপর ট্যাব দিয়ে কন্টেন্ট এভাবে ক্রিয়েট হয়ে যাবে। তুমি যদি চাও মাল্টিপল H1 তৈরি করতে, যে 3টা H1, তাহলে তুমি এইভাবে 3টা H1 সরাসরি তৈরি হয়ে যাবে। তারপর ট্যাব দিয়ে প্রত্যেকটার মাঝখানে তুমি জিনিসপত্র লিখতে পারো। বা তুমি যদি চাও প্যারাগ্রাফ ট্যাগ, এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, তার ভিতরে লরেম দিলে, লরেম 50 দিলে 50টা ওয়ার্ডের একটা কি বলে এটাকে ডামি টেক্সট তোমাকে দিয়ে দিবে তৈরি করে। আবার যদি লরেম তুমি যদি দাও 1000 তাহলে এটা বিশাল বড় একটা টেক্সট তোমাকে তৈরি করে দিবে। তো আমার মনে হয় ওয়ার্ড ড্রাফটটা অন করা নেই, ওয়ার্ড ড্রাফটটা অন করে দিই। সো লরেম 1000 দিয়ে এখন কাজ করবে না, যদি আমি একটা দিই এই বিশাল বড় একটা টেক্সট আমাকে সে জেনারেট করে দিচ্ছে। এটা কেন কাজ করতেছে, কারণটা হচ্ছে এমএটটা আছে এই কারণে। তো ধরা যাক আমি ইউএল দিলাম, ইউএল এর ভিতরে আমি যদি কোন মানে ভিতরে ধরা যাক ইউএল এর ভিতরে দেখো এটা কি হচ্ছে, এটা হচ্ছে কি ইনার ট্যাগ। দেখো একটা ট্যাগের ভিতরে আরো কিছু ট্যাগ আছে, যেমন এইচটিএম বডি ট্যাগের ভিতরে এই ট্যাগ গুলা, আবার এই ট্যাগের ইউএল এর ভিতরে এই ট্যাগ গুলা। সো তুমি যদি একটার ভিতরে আরেকটা কিছু দিতে চাও, ইউএল এর ভিতরে তুমি H2 দিতে চাও, তাহলে কি হবে, এভাবে এই অ্যাঙ্গেল দিবা, অ্যাঙ্গেল দিয়ে H2 ভিতরে কাজ করতেছে, তারপর তুমি কিছু লেখা শুরু করবে। এখন ইউএল এর ভিতরে যদি আমি H2, আর এটা দেখো সিবলিং, এটাও যে লেভেলে আছে এটাও সেই লেভেলে আছে, এই এলআই কিন্তু এটার ভিতরে নেই। এরকম যদি হইতো এটা এলআই এটার ভিতরে তাহলে এটা চাইল্ড হইতো,
আর যদি চাইল্ড না হয়, দুইজনই একই প্যারেন্টের আন্ডারে একই লেভেলে থাকে, তাহলে তাকে বলে সিবলিং বা ভাই বোন। তো এরা একে আরেকজনের ভাই বোন। তুমি যদি ভাই বোন দিতে চাও তাহলে H2, আরেকটা H2, H3 প্লাস H4 এরকম করে দিলে তো একটা এরকম ভাই বোন ক্রিয়েট হয়ে যায়। সো H2 দিলাম, তারপরে প্লাস দিয়ে আমি দিলাম হচ্ছে গ্যালাই। অনেকগুলো লিস্ট আইটেমস আছে, 3টা লিস্ট আইটেম। সো এটাকে তুমি যদি মাল্টিপল চাও যে H2 আমার 5টা হবে, তুমি 5টা দিলে 5টা H2 দিয়ে দিবে। তো এরকম অনেক আহ মজার মজার জিনিস আছে, তুমি শর্টকাটে করতে পারো। এমএটা চিট শিট আছে, চিট শিট দেখে দেখে তুমি জিনিসগুলো শিখে নিতে পারো। খুবই মজা, এটা খুব তোমার প্রোডাক্টিভিটি অনেক বাড়ায় দেয়। ধাপা ধাপ তুমি এইচটিএমএল পেজ জেনারেট করতে পারবা যদি তোমার ইয়ে থাকে, আইডিয়া থাকে। সো তুমি যদি দেখো যে এই পুরো জিনিসটা লিখতে হবে, কিন্তু সেটা না লিখে তুমি জাস্ট এই এই লাইনটা লিখলেই সেটা কাজটা হয়ে যাবে। ওকে, তো আমরা আসি আমাদের টপিকে। এমএড আমাদের দেখা হইলো, এমএড দেখে আসলে তোমার যদি লাগে কাজ করবা। একটা আমি এমএড ছাড়া তুমি চলতেই পারবো না। আহ, তো ছিলাম কোথায় যেন, তো লিস্টে আসি, টেক্সট স্টাইলিং এ। ওকে ফাইন। তো এটা নিলাম, এটা তারপর আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই। প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে একটা লরেম নিই, একটা 100 লাইনের একটা প্যারাগ্রাফ নিই, তারপর এটাকে আমি একটু ওপেন করি। তো এটা এরকম হয়েছে। আমি কোনো স্টাইলিং আপাতত দিতে চাচ্ছি না, স্টাইলিং আমি রিমুভ করে দিই। সামনে আছে, সামনে থাকবে, একদম সিম্পল। ওকে, সো আমার ফন্টটা খুব একটা পছন্দ হচ্ছে না। যেমন এরকম কোনাকাঞ্চি দিয়ে ফন্ট, এটা কাইন্ড অফ টাইমস নিউ রোমান। তো ফন্টটা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমি কি করব, এই এই পুরো ফাইলটা আসলে কি কিসের ভিতরে, এইচটিএমএল ট্যাগের ভিতরে অবশ্যই, বা জেনারেলি বডিটার মধ্যে এই জিনিসগুলোকে থাকে। তো আমি ধরতে পারি যে বডির ভিতরে যে অংশগুলো, যে এলিমেন্ট গুলো আছে সেইগুলোর আমি এই টেক্সটের ফন্টটা চেঞ্জ করতে যাচ্ছি। তো সেটা আমি কিভাবে করব, সেটা করার জন্য আমার প্রথমে বডি ট্যাগটা ধরতে হবে। বডি ট্যাগ ধরে ওর ভিতরে যা কিছু আছে সেগুলো সব ফন্টটা চেঞ্জ করতে হবে। সেটা ইজিলি করা যায়। প্রথমে বডি ট্যাগ দিয়ে সিলেক্টর দিয়ে বডি ট্যাগটাকে ধরবো, বডি ট্যাগ ধরলাম, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রপার্টি গুলো রাখে, ফন্ট, ফন্ট ফ্যামিলি, কোরিয়ান নিউ অনেকগুলো আছে, দেখি এটা দিলে কি হয়। এটা হয়ে গেছে। তো আমি যেটা চাচ্ছি, স্যান্স সেরেফ দিলে কি হয়। হ্যাঁ, সেরেফ ফন্ট গুলা যতটুকু আমি জানি একটু, তোমরা যারা টাইপোগ্রাফি নিয়ে কারো আইডিয়া আছে, আই ডোন্ট নো, কেউ কি টাইপোগ্রাফি ভালো পারো? ভাইয়া আইডিয়া আছে আমার, সেরিফ ফন্ট আর স্যান্স সেরিফ ফন্টের মধ্যে পার্থক্য আমি জানি, এতটুকু জানলো অনেক কিছু। এনিওয়ান? তো আমার যতটুকু ধারণা সেরিফ ফন্টে এই কোনাকাঞ্চি গুলো থাকে, স্যান্স সেরিফে এই কোনাকাঞ্চি গুলো থাকে না। মডার্ন যে ফন্ট গুলো এই যে দেখো, এটার মধ্যে এরকম তিরিং বিরিং স্পাইক গুলো নাই। টাইপোগ্রাফি আমার খুবই প্রিয় একটা জিনিস, আমি আসলে খুব ইচ্ছা ছিল জিনিসটা শেখার, ছাতার মাথা পারি না এই কারণে আসলে শেখা হয় নাই। বাট এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস যে লেখা বা এই ফন্ট আসলে আমাদের লাইফে অনেক বেশি ইম্প্যাক্ট রাখে, বাট আমরা কখনো নোটিস করি না। তো দেখো এখানে প্রত্যেকটা প্রত্যেকটা লোগো ফন্ট কিন্তু অনেক বেশি মানে কি বলে এফেক্ট রাখতেছে। এখানে একটাও কিন্তু সেরিফ ফন্ট নাই, সবই স্যান্স সেরিফ। স্যান্স সেরিফ, স্যান্স সেরিফ, স্যান্স সেরিফ দেখতে সুন্দর লাগে। তো এটা এটা কাইন্ড অফ দেখা যায় একটা স্পাইকি ফিলিং দেয়, এটা স্পাইকি ফিলিং দেয় না। এনিওয়ে, তো আমি টাইপোগ্রাফি ক্লাস নিতে আসিনি, আমি জাস্ট ফন্ট ফ্যামিলি দেখাইতে আসছি। তো আমি একটু দেখাই। দেখো স্যান্স সেরিফ দিয়েছি, আর এটার ফন্টটা চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে। এটাকে ফন্ট ফ্যামিলি বলে, পার্টিকুলার ফন্টও দেওয়া যায়। তোমরা একটু জাস্ট, আমি জাস্ট দেখাচ্ছি যে আচ্ছা ফন্ট ফ্যামিলি দিয়ে ফন্ট চেঞ্জ করা, এরপরে ফন্ট ফ্যামিলি দিয়ে কিভাবে কত ধরনের ধরনের ভাবে ফন্ট চেঞ্জ করা যায় তোমরা গুগল করে দেখে নিতে পারবে। আমি যদি এখানে টাইমস নিউ রোমান দিই, টাইমস নিউ রোমান কি আছে, টাইমস, হ্যাঁ টাইমস নিউ রোমান, তারপর টাইমস, তারপর টাইমস নিউ রোমান এটা। আর যদি আমি ধরো ক্যালিব্রি আছে, ক্যাম্ব্রিয়া, ক্যাম্ব্রিয়া আছে, এটা ক্যাম্ব্রিয়া ফন্ট হয়ে গেছে। তো আমার সেন্সিটিভ ফ্যামিলি যেটা পায় সেটাকে নিয়ে গেল, এটা সিম্পল। তারপর আমার ইচ্ছা হলো যে পি ট্যাগটাকে আমি একটু চেষ্টা করবো। So আমি একটু এটাকে যদি আমি চেষ্টা করতে চাই, সেটা হচ্ছে কি, টেক্সট অ্যালাইনমেন্ট লাগে। টেক্সট অ্যালাইনমেন্ট না, টেক্সট ট্রান্সফরমেশন, ট্রান্সফর্ম নাকি টেক্সট ডেকোরেশন আমি জানি না, মনে থাকে না, আমি সবসময় এগুলো গুগল করে দেখে দেখে নিই। তো কোনটা করলে আহ হুম 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 টেক্সট স্টাইল,
টেক্সট দিয়ে যদি তুমি স্টাইল দাও, টেক্সট STYLE, টেক্সট স্টাইল নাই, টেক্সট 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 ট্রান্সফর্ম। আমি ভুলে গেছি কিভাবে ইটালিক করতে হবে, আমি গুগল করবো হাউ টু ইটালিক ইউজিং CSS, দেখি কি অ্যান্সার দেয়। ফন্ট স্টাইল পাইছি, টেক্সট স্টাইল না, এটা ফন্ট স্টাইল। যদি ফন্ট স্টাইল দিই, ফন্ট স্টাইল কলাম দিয়ে দেখো এখানে গুলো আছে ইটালিক, ইটালিক দিয়ে দিলে সেটা বাঁকা হয়ে যাবে। ঠিক গেল, বাঁকা হয়ে গেছে। তো আরো একটা আছে ফন্ট স্টাইল, তুমি যা ইমাজিন করতে পারো সবই করা যায়, তোমার যা জানতে হবে যে করা পসিবল। বোল্ড যদি দিই, ফন্ট স্টাইল বোল্ড, এটা আবার বোল্ড হয় না, টেক্সট কেমনে বোল্ড করে জানি না, আমি দেখে নিই। টেক্সট বোল্ড ইউজিং CSS। সো এটা ফন্ট ওয়েট নামে প্রপার্টি আছে, সেটা দিয়ে করে। ফন্ট ওয়েট দিয়ে যদি আমি দেই, এখানে যদি আসি ফন্ট ওয়েট, তারপর যদি আমি দিই বোল্ড, তাহলে সেটা চেঞ্জ হয়ে যাবে, হয়ে গেল, বোল্ড হয়ে গেছে। সো আমি যদি চাই এটাকে আরো লেভেল অনুযায়ী, আমি 100 দিলে এটা একটু কম বোল্ড হবে, আমি যদি 500 দেই একটু বেশি বোল্ড হবে, আমি যদি এটা 1000 দেই তাহলে অনেক বেশি বোল্ড হবে। এরকম অনেক ভাবে এটার ভ্যালুটা দেয়া যায়। তো একইভাবে তুমি চাইলে টেক্সট অ্যালাইনমেন্ট, এমফাসাইজ, অনেক কাহিনী আছে, যেমন ট্রান্সফর্মে যদি ক্যাপিটালাইজ দাও সব ক্যাপিটালাইজ হয়ে যাবে। তারপরে যদি তুমি টেক্সটে এসে শ্যাডো দাও, শ্যাডো তারপর কি করে এটা, পিক্সেল নাই, পিক্সেল, হ্যাঁ, যদি 100 পিক্সেল দেই কিছু একটা হয় না, হয় না, টেক্সট শ্যাডো কেন দেয় জানি না। ওকে, সো এটা দেখে নিও। এনিওয়ে, সো পয়েন্ট আমি আই থিঙ্ক অ্যাক্রস করেছি যে অনেক ভাবে তুমি তোমার টেক্সটের স্টাইল দিতে পারো, এন্ড যখন তুমি আটকায় যাবা তখন জাস্ট এখানে গুগল করে সার্চ করে নিবা যে কেমনে কি করতে হয়। যে কোনো তুমি যখন অনলাইনে ঘাটাঘাটি করতে যাবে দেখবে যে অনেক আছে, অনেক প্রপার্টি আছে, দুনিয়ার প্রপার্টি দিয়ে ভর্তি, ফন্ট ভেরিয়েন্ট, ফন্ট এটা সেটা এরকম অনেক কিছু আছে, তো তুমি এটা নিয়ে কাজ করতে পারবা। তো টেক্সট ট্রান্সফরমেশন নিয়ে আমাদের মোটামুটি কথাবার্তা এখানে শেষ। তুমি যেভাবে ইচ্ছে সেভাবে টেক্সট ট্রান্সফর্ম করতে পারবা। এটা হচ্ছে খুবই রুডিমেন্টারি আলোচনা, রুডিমেন্টারি মানে হচ্ছে খুবই বেসিক আলোচনা, যে কিভাবে আমরা, তোমরা একটু কমফোর্টেবল ফিল করো যে ওকে আমি এখানে লিখতে পারছি, এখানে আমার আউটপুটটা আসছে। এতটুকু যদি কমফোর্ট ফিল করতে পারো, কোনটা যখন লাগবে সার্চ করতে পারো, তাহলে তুমি মোটামুটি CSS নিজে থেকে শেখার জন্য রেডি, এম্পাওয়ার্ড হয়ে গেলা। ওকে ফাইন। তো আমাদের টেক্সট নিয়ে আলোচনা যদি করা যায়, আর অনেক করা যাবে, হয়তো তোমাদের এক্সট্রা ক্লাসগুলোতে আলোচনা করা হবে। আপাতত আমরা টেক্সট স্টাইলিং এর থেকে বেরোই, আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আলোচনা করি। তো এই বান্দার যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তাহলে আমি কিভাবে দিব? এর আগের ক্লাসে আমরা দেখেছি যে বডিটা হচ্ছে পুরোটা। তো আমি যদি এখানে দিই ব্যাকগ্রাউন্ড কালার নামে একটা প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ড কালার, আমি যদি এখানে এসে যদি রেড লিখি তাহলে এই পুরোটা রেড হয়ে যাবে, আমি যদি ব্লু লিখি তাহলে এই পুরোটা ব্লু হয়ে যাবে। এছাড়াও আমি চাইলে কালার কোড আছে, দুই ভাবে দেয়া যায়, দুই ভাবে, সেটা হচ্ছে একটা হচ্ছে হেক্স কোড আর একটা হচ্ছে RGB কোড বা RGBA কোড। তো কম্পিউটারে কালার অনেক ভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। হেক্স কালার হচ্ছে গিয়ে একটা হ্যাশ দিয়ে 6টা কোডে তোমার কালারটা দেখায়, জেনারেলি 6টা বা 3টা, 3টা করলে RGB, এটা হচ্ছে তোমার রেড গ্রিন ব্লু। তো সবই যদি 0 হয়, এটা যদি রেড, এটা গ্রিন, এটা ব্লু, আমরা জানি 3টা যদি আমরা মিক্স করি তাহলে 0 দিলে কালো হয়ে যায়, সব কালো হয়ে গেছে। এখন আরেকটা ভ্যালু আছে এফ, 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 তাহলে এটা কাইন্ড অফ হলুদ হয়ে গেছে। আর যদি আমি আরো দেই, আরো দেই, আরো দেই, সব এফ, তাহলে এটা, এটা কি হোয়াইট, ক্রিম কালার, এটা জানিও না, হ্যাঁ হোয়াইট হয়ে গেছে। সো এরকম একটা স্টাইল আছে। হেক্স কালার আমরা দিতে পারি হচ্ছে কি হ্যাশ দিয়ে। আরেকভাবে আমরা কালার দিতে পারি, সেটা দেখলাম আমি, জাস্ট সরাসরি ওয়ার্ড লিখে দিতে পারি। যদি তোমার কালারের ওয়ার্ডটা থাকে তাহলে ওয়ার্ড দিয়ে তুমি দিতে পারো, অথবা এখানে আবার কালার কোডটাও আছে, হেক্স কালার কোড 8A2BE2। হেক্স কালার কোড 6টা লেটারের হয়, তো 6টা লেটার এখানে আছে, 0 থেকে শুরু হয়, F পর্যন্ত আছে, 0 থেকে 9, তারপরে ABCDEF। তো যার মধ্যে থেকে তোমার প্রথম অংশটুকু মিন করে হচ্ছে কি রেড কতটুকু হবে, যেমন ধরো আমি রেড দিলাম 0, তারপর হচ্ছে গিয়ে আমি গ্রিন দিলাম, রেড গ্রিন দিলাম 0, তারপর আমি রেড গ্রিন ব্লু দিলাম হচ্ছে গিয়ে একদম হাইয়েস্ট F, তাহলে কি হয় পুরোটা ব্লু হয়ে গেল। তো আমি যদি এটাকে 0 দেই, এটাকে যদি আমি একটু বাড়ায় দিই,
পুরোটা গ্রিন হয়ে গেল। আবার যদি আমি এটাকে দিই গ্রিন আর তোমার যদি রেড মিক্স হয় তাহলে কি হয় আমি জানি না, ইয়েলো হয়, ফাইন। আর যদি আমি এটাকে 0 0 দিই, এটাকে বাড়াই দিই, তো এটা হয়। তো অনেক কালার তুমি মেক করতে পারো এটা দিয়ে। আরেকটা হচ্ছে আরজিবি, আরজিবি ভ্যালু দিয়ে করা যায়, সেটা হলো আরজিবি। সো আরজিবি এইভাবে লিখতে হয় আরজিবি, তারপরে ভিতরে তোমার রেড কতটুকু হবে, গ্রিন কতটুকু হবে, আর হচ্ছে তোমার ব্লু কতটুকু হবে সেটার একটা ভ্যালু দিয়ে দেয়। তো রেড যদি ধরো তুমি, এটা হয় 0 থেকে 255 পর্যন্ত। তো তুমি যদি রেড 0 দাও, গ্রিনও 0 দাও, ব্লুও 0 দাও, সেভ করো, তাহলে সব কালা। এটাকে যদি তুমি হাইয়েস্ট দিতে চাও তাহলে 255, এটাও 255, এটাও 255, সব সাদা। এখন তোমার ইচ্ছা হলো যে আমি জাস্ট এটাকে আর জি বি, যেহেতু ব্লু, আমি পুরোটাকে ব্লু করতে চাই, তাহলে তুমি বুঝতে পারতেছো যে আমি যদি প্রথম দুটাকে 0 করে দিই, সেটাকে হাইয়েস্ট রাখি, সেটা ব্লু কালার ডিটারমিন করে। তো আমি যদি সেভ দিই, এটা ব্লু হয়ে যাবে। এরকম করে আসলে কালার দেয়া যায়। আমি যদি রেড করতে চাই তাহলে এটাকে 255 দিতে চাই, পারি। তো রেড আর ব্লু মিক্স করলে পিঙ্ক হয় না, নাইস। তারপরে হচ্ছে আমি 100 যদি দেই, দেখি কি হয়, একটা হয়েছে আর কি। তো এনিওয়ে, এইসব কালার তোমরা কখনোই নিজেরা কি বলে এরকম নাম্বার মুখস্থ রাখবে না, তোমরা জাস্ট এরকম এখান থেকে সার্চ করে নিয়ে আসবে। আমার খালি একটা কালারই মনে থাকে অলওয়েজ, সেটা হচ্ছে হ্যাশ দিয়ে E3 E3 E3, এই কালারটা আমার অলওয়েজ মনে থাকে, কেন জানি এটা একটু হালকা গ্রেইশ কালার। তো এই কালারটা আমার মনে থাকে, আর কোনো কালার মনে থাকে না। তো ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারো এভাবে, আবার ব্যাকগ্রাউন্ডে ইমেজও দেওয়া যায়। তো ব্যাকগ্রাউন্ডে ইমেজ যদি আমি দিতে চাই, সেটা হচ্ছে যে ইউআরএল দিবা। ইউআরএল দেয় জানি না কেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ জানি না, খালি জানি দেয়া যায়। এখন কিভাবে দিতে হয় আমি একটু দেখি এখানে কি আছে। বেসিক এরিয়ার সিএসএস ব্যাকগ্রাউন্ড, আমি গেলাম, কি করা যায় একটু দেখি। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়, আমরা কালার দেখলাম। ইমেজ দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড রিপিট নামে একটা জিনিস আছে, ইমেজ দিলে সেটা বুঝবো। অ্যাটাচমেন্ট আছে, পজিশন আছে। সো এগুলো আসলে একটু একটু কাইন্ড অফ এই দুইটা দেখানো একটু টাফ। সো আমি আসলে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিভাবে দিতে সেটা দেখাই দিই, বাকিগুলো তোমরা একটু দেখে নিও। ব্যাকগ্রাউন্ড কালার দেখলাম, ব্যাকগ্রাউন্ড কালার অপাসিটি নামে একটা জিনিস আছে, অবশ্যই আমরা দেখবো এখনই। ইমেজ আসে, সো ইউআরএল দেওয়ার পরে জাস্ট ইমেজের নামটা দিতে হয়, আর কিছু না। তো আমি লিখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে, ব্যাকগ্রাউন্ড কালারটা কেটে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব আমি, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তারপরে এখানে ইউআরএল দিব, ইউআরএল দিয়ে আমি জাস্ট ইমেজটা পাঠাই দিব। আমি একটা টেক্সট প্যাটার্ন নিয়ে আসি, প্যাটার্ন সিএসএস কিছু একটা এখানে আসি, ছোট্ট একটা প্যাটার্ন। কোন প্যাটার্নটা নেওয়া যায়, এই প্যাটার্নটাই নিই। এটা নিয়ে আমি এটাকে কি করে, আচ্ছা আমাদের কাছে একটা ইমেজ ছিল অলরেডি, আমি ওইটাকে নিয়ে আসি। টিং 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 টিং। এই যে ইমেজ জেএফএফ জেএফএফ, এটা ছিল। আমি এটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দেই। এটা দিলে পাবে না যদি আমি সরাসরি এটা দিই। এটার নাম হচ্ছে, আমি চেঞ্জ করে দিই, এটার নাম হচ্ছে আমি বিজি দিই। কপি করে এই ফোল্ডারে নিয়ে আসি, তারপর এটাকে আমি বিজি দিই। বিজি দিয়ে এটাকে আমি কপি করে এখানে নিয়ে আসি, দেখি আমার ব্যাকগ্রাউন্ডে বসে কিনা। সেভ করলাম, সেভ করার পরে আমার এটা কই, হ্যাঁ চলে আসছে। দেখছো ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ বসে গেছে, খুবই জঘন্য লাগতেছে, বাট ইয়া একটা একটা ওয়েবসাইট, তুমি 90s এর ওয়েবসাইট গুলো দেখলে এরকমই দেখবা। সো একটা হ্যালো লেখা আছে, তারপরে কিছু টেক্সট লেখা আছে, পিছনে একটা ঝাঁকানাকা ব্যাকগ্রাউন্ড আছে। তো কাহিনী হচ্ছে এটা এখন রিপিট হচ্ছে। আমি রিপিটটাকে যদি আমি অফ করতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ড রিপিট নামে একটা জিনিস আছে, দেখতে পাচ্ছ যে এটা জাস্ট ফিল করছে, ফিল করার পরে যতটুকু পারতেছে সে রিপিট করতেছে, যত আমি বড় করি ছোট করি সে রিপিট করে দিচ্ছে। এই রিপিটটা যদি তুমি অফ করতে চাও, তাহলে ব্যাকগ্রাউন্ড রিপিট নামে একটা প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ড রিপিট। তো আমি যদি এটাকে দেই নো রিপিট, তাহলে সে এটা রিপিট করবে না, একটা জায়গায় আমি রেখে দিবে। আমি যদি দেই কি কি ছিল আরো, আমি যদি দেখি রিপিট এক্স রিপিট ওয়াই, যদি আমি রিপিট এক্স দেই, তাহলে দেখবো হচ্ছে এটা জাস্ট এক্স অক্ষ বরাবর রিপিট করতেছে, এক বরাবর করতেছে না। এরকম আরো অনেক কাহিনী আছে। এখানেও তুমি চাইলে এটাকে পজিশন করে ফিল টিল করতে পারো, কেমনে করে আমি ভুলে গেছি আসলে। কই 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 কই, জানি না, ভুলে গেছি। তো তোমরা একটু দেখে নিও যে এখানে কেমনে কি কি জানি ভ্যালু দিয়ে আরো অনেক কাহিনী করে, খুব সুন্দর মজার মজার কাহিনী করা যায় ব্যাকগ্রাউন্ডটা নিয়ে। আমি পসিবল হলে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে একটা, যখন আমরা একটা প্রজেক্ট দেখাবো ফ্রম টপ টু বটম পুরো একটা সাইট আমরা ডিজাইন করবো, ওরকম একটা ক্লাস যখন আমি নিব, তখন আসলে এগুলো আমি একটু দেখে আসবো, দেখে এসে তোমাদেরকে ভালো মতো আইডিয়া দিব।
আপাতত এত ডিটেল জিনিসগুলো আসলে এক ক্লাসে তোমাদেরকে দেয়াটা টাফ। এনিওয়ে, সো ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা একটা আইডিয়া পেলাম। এরপরে যদি আসি, ব্যাকগ্রাউন্ড রিপিট আছে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আছে। আমি চাইলে ব্যাকগ্রাউন্ডটা আরো অনেক অনেক সুন্দর করে দিতে পারি। এটা যেমন কি জানি করছে, আমি এটা দেখি, ট্রাই ইট ইয়োরসেলফে। দেখো এটা ও কি করছে, ও এরকম কাহিনী অনেক কিছু লেখছে, কবিতা বা কিছু একটা তুমি দিতে পারো, তারপর ডান পাশে সে একটা ইমেজ অ্যাড করেছে। সেটা কিভাবে অ্যাড করেছে, সে প্রথম ইমেজটা নিছে, নেওয়ার পরে রিপিটটাকে বলছে নো রিপিট, তাহলে কোনো রিপিট হবে না। রাইট টপ করেছে, ব্যাকগ্রাউন্ডের পজিশন রাইট টপ মানে উপরে ডান পাশে, মার্জিন রাইট, মার্জিন লেফট, এগুলো অনেক কিছু দিছে। আমরা যদি আমাদের যে ফুলের ব্যাকগ্রাউন্ড সেটা যদি রাইট সাইডে নিতে যাই, তাহলে দেখি এগুলো একটা একটা করে অ্যাপ্লাই করি। সো নো রিপিট দিই, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট দিলাম, দেখি কি হয়। ওকে, রিপিট হয় নাই। যদি আমি এটা রিমুভ করে দিই, তো রিপিট হচ্ছে। ওকে, রিপিটটা অফ করলাম। তারপর এটাকে এখন ডান সাইডে নিয়ে যায় আমাদের কাজ। তো আমি দিলাম হলো ব্যাকগ্রাউন্ড পজিশন, পজিশন নিলাম। পজিশন নেওয়ার পরে সে বলছে কি রাইট, তো এটা হচ্ছে যে কোন পাশে থাকবে সেটা, এটা হচ্ছে গিয়ে লেফট নাকি রাইট। এর পরেরটা হচ্ছে গিয়ে টপ অথবা বটম। আমি বটম যদি দিই, দেখি কি হয়। বটম দিলে ও এই পেজটা হচ্ছে এতটুকু ধরতেছে, এই পেজের কন্টেন্ট যতটুকু ওই পেজটাকে অতটুকু ধরতেছে। এসেনশিয়ালি তোমার মনে হতে পারে যে ভাই পেজটা হচ্ছে গিয়ে নিচ পর্যন্ত, কিন্তু আসলে এতটুকু না, পেজটা হচ্ছে তোমার লাস্ট কন্টেন্ট যতটুকু অতটুকু। লাস্ট কন্টেন্ট হচ্ছে গিয়ে এটা একটা প্যারাগ্রাফ, তাই এটা এখানে এসে আটকাইছে। বটম বলতে ও বুঝতেছে হচ্ছে কি এই অংশটুকু। তুমি যদি এখানে আরো কিছু এলিমেন্ট অ্যাড করো, তাহলে ও বটমটাকে আরো নিচে নিয়ে আসবে। আমি যদি তোমাকে একটা প্রুফ দেখাইতে চাই, তাহলে দেখো আমি এরকমই আরেকটা প্যারাগ্রাফ এখানে অ্যাড করি, সেভ করি। তারপর দেখো ও কিন্তু এই দ্বিতীয় প্যারাগ্রাফটাকে বটম হিসেবে ধরতেছে, এই কারণে এটা বটম। এটা নিয়ে আমরা এটা পরে ডিসকাস করব। আপাতত এখানে যে আমি এটাকে টপ দিয়ে দিই, তাহলে এটা চলে আসে টপে এখানে। আর কি করছে, টপ দিয়েছে, তারপরে হচ্ছে মার্জিন রাইট একটু দিছে। মার্জিন রাইট দেওয়ার ফলে এটা এই পাশে একটু ফাঁকা ছিল, এই পাশে ফাঁকাটা পাইছে। তো আমাদের যদি দেখি এখানে নাই মার্জিন নিয়ে, আমি এখনই কথা বলবো, ভয় পাওয়ার কিছু নাই। ও আচ্ছা, মার্জিন রাইট হ্যাঁ, ফুল পেজ করা যায় না? মানে কোন, একটা ইমেজ দিয়েই ফুল পেজ থাকবে একটা ইমেজে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই করা যায়। ওইটা ওইটা যদি করতে চাও, তোমার আসলে বেশ কিছু কাহিনী মাথায় রাখতে হবে। ওই কাহিনীটাই আমি বলছি, যে এইখানে কিছু প্রপার্টি দিয়ে তুমি একটা ইমেজকেই স্ট্রেচ করে ওইটাকেই মাঝখানে রেখে সুন্দর করে এটা ব্যাকগ্রাউন্ড দিতে পারো। এই যে কোশ্চেনটা আসছে না, এই কোশ্চেনটা সুন্দর করে গুগল করে দিবা, হাউ টু সেন্টার ইমেজ ব্যাকগ্রাউন্ড ইন এইচটিএমএল। আসছে, এইচটিএমএল দিয়ে দিলাম। তারপরে এই বান্দা মনে হয় কিছু একটা শিখাচ্ছে। আমি যদি আসি, সো এই যে দেখো এটার পিছনে, এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড, একটা বিশাল বড় ইমেজ সুন্দর করে দিচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে। সো এটার সিএসএস কোড এখানে দেখাচ্ছে, তুমি জাস্ট একটা যে কোনো একটা টিউটোরিয়াল খুলে এটা দেখে নিতে পারো। W3 স্কুলেই মনে হয় আছে। এই যে একটা ব্যাকগ্রাউন্ড একদম মিডলে দিচ্ছে সুন্দর করে। অনেক কিছু করা যায় আসলে এই পুরো জিনিসটা নিয়ে, একটা ফ্রন্ট এন্ড নিয়ে একটা কোর্স করে ফেলা যায়। বাট আপাতত আমি জাস্ট আইডিয়াটা দিচ্ছি, তোমরা বাকিটুকু যদি খুঁজে নিতে পারো ফাইন, যদি না নিতে পারো তাহলে নক দিয়ে দেবে, পারতেছি না কিছুই, তখন ওইভাবে হেল্প করা যাবে অত ডিপে গিয়ে। ওকে, তো আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে কথাবার্তা শেষ, আমরা একটু আগাই সামনে। ব্যাকগ্রাউন্ড নিয়ে আর বেশি সময় নষ্ট করবো না। বক্স মডেল জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এই আর কিছু বুঝো আর না বুঝো, আজকে ক্লাস থেকে দুইটা জিনিস নিয়ে যায়। একটা হচ্ছে কিভাবে সিএসএস লাগাইতে হয় একটা তোমার পেজে, আচ্ছা বক্স মডেল জিনিসটা কি, একটু তো লাগবে আমাদের। আর সবগুলো একটু ক্লোজ করে দিই, লাগবে না এগুলো। ক্লিন এন্ড ক্লিয়ার, এটাও কেটে দিই। আচ্ছা, বক্স মডেলটা ওপেন করি। ওকে, এটা কি বর্ডার ওপেন হচ্ছে বক্স মডেল দিয়ে। ওকে, সো এখানে তুমি যে সার্চ দাও সিএসএস বক্স মডেল, কি আসে দেখি। ইমেজটা ওপেন করি, অথবা এটা, এটা সুন্দর, কালার টালা সুন্দর এটার। ওকে, সো তোমার একটা সিএসএস, একটা এইচটিএমএল এলিমেন্ট তোমরা যখন দাও, ওই এইচটিএমএল এলিমেন্টটা আসলে অনেকগুলো জিনিস ওটার সাথে অ্যাটাচড থাকে একটা এলিমেন্টের সাথে। তো তুমি যখন একটা হেডিং ট্যাগ দিছো, আমি যখন একটু আসি এখানে, যখন আমি একটা ধরো এগুলো একটু রিমুভ
এগুলো রিমুভ না করে এটাকে আমি আরেকবার ওপেন করে এই যে আমাদের যে হেড ট্যাগটা আছে, এই যে হেডিং ট্যাগটা, এটাকে যদি তুমি ইন্সপেক্ট এলিমেন্ট করো তাহলে দেখবা যে এটার সাথে অনেক কিছু অ্যাটাচ আছে। একটু এখানেই অবজার্ভ করো যে এটা নিচে কিছু স্পেস আছে, উপরে কিছু স্পেস আছে, আর হচ্ছে এটা তার ডান পাশে কোনো টেক্সটকে কিন্তু উঠতে দেয়নি, সে নিজেই একলা বসে আছে, পরেরটা পরের লাইন থেকে শুরু হয়েছে। এই স্পেস গুলো কোত্থেকে আসলো? সে যে বললো যে আমি পুরো অংশটুকু নিবো, এটাই বা কে বললো? বা এই যে কন্টেন্টটা এখানে থাকবে মাঝখানে নাই, এটা কিভাবে আসলো? So, এইগুলো আসলে এটা বক্স মডেল থেকে আসতেছে। বক্স মডেল জিনিসটা কি? এই প্রত্যেকটা সিএসএস এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, অর্থাৎ H1 একটা এলিমেন্ট, তোমার ইউএল একটা এলিমেন্ট, এলআই একটা এলিমেন্ট, এই প্রত্যেকটা এলিমেন্ট এক একটা কাইন্ড অফ বক্সের মতো থাকে। তো ওই বক্সের কিছু প্রপার্টি থাকে, ওই প্রপার্টি গুলোকে আমরা ম্যানিপুলেট করে আসলে এই কাহিনীগুলো করতে পারি। তো আগে দেখি বক্সের সবচেয়ে বেসিক প্রপার্টিটা কি। এটা যদি আসো, এখানে তুমি দেখবা যে কোথায় যেন থাকে, এই যে কম্পিউটেড অংশে গেলে তুমি এখানে একটা জিনিস দেখতে পাবা। তুমি যদি H1টাকে সিলেক্ট করো তারপর কম্পিউটেড অংশে যাও তাহলে তুমি একটা জিনিস দেখতে পাবা, সেটা হচ্ছে গিয়ে এটার যে বক্স মডেলের প্রপার্টি গুলো সেগুলো। এই যে দেখো আমি যখন মার্জিনের উপরে হোভার করছি তখন ও কিছু অংশ আমাকে হাইলাইট করে দিচ্ছে মনিটরের মধ্যে, যে অংশটুকু হচ্ছে ওই যে বললাম যে সাদা স্পেসটা কোত্থেকে আসছে, এটা হলো সাদা স্পেসটা। তারপর দেখো এখানে বর্ডারের জন্য আরেকটা স্পেস আছে, বাট বর্ডারটা এখানে কোনো ভ্যালু নাই, তাই এটা খালি। তারপর দেখো প্যাডিং আছে, তারপরে কন্টেন্টটা আছে। তো এই এই কয়টা জিনিস মিলে একটা তোমার সিএসএস এর এলিমেন্ট তৈরি হয়। প্রত্যেকটা এলিমেন্টে দেখবা যে এরকম একটা বক্স আছে, প্রত্যেকটা এলিমেন্ট এরকম বক্সের মধ্যে, এই যে বক্স, প্রত্যেকটা এলিমেন্ট একটা বক্স, প্রত্যেকটা এলিমেন্ট একটা বক্স, এটা হচ্ছে তোমার সিএসএস এর বক্স মডেল বলে। তো আমি যে এলিমেন্টটা যদি ধরো আমি চাচ্ছি যে এই H1 এর নিচে আরো বেশি সাদা স্পেস থাকবে, তখন আমি এখানে ওই বক্স মডেলের যে জিনিসটা আমি চেঞ্জ করে দেবো, করে দিব। কোনটা করবো সেটা আমরা আসতেছি। আমি যদি চাই এটার ব্যাকগ্রাউন্ড একরকম হবে এবং ওই ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি জায়গা নিয়ে থাকবে, ওইটা আমি চেঞ্জ করতে পারবো। আমি যদি চাই এটার কন্টেন্টের অংশটুকু অন্যরকম হবে, সেটা আমি চেঞ্জ করতে পারবো। এগুলো অনেকভাবে চেঞ্জ করা যেত, কোনটা কি সেটা একটু আমরা এখন দেখতে চাই। বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, প্রত্যেকটা এলিমেন্ট একটা বক্সের মতো থাকে, বক্সের কোন অংশটুকু কি করে না করে সেটা একটু আমরা দেখি। অনেকগুলো অংশ দেখতে পাচ্ছি এখানে, ওইটাতে একটু ঢুকি। তো এখানে যদি আবার ফিরে আসি, একদম মাঝখানে যে টেক্সটটা তুমি দেখতে পাচ্ছ, এই হ্যালো লেখাটা, সেটা হচ্ছে কন্টেন্ট অ্যাকচুয়ালি, যেটা ওটার ভিতরে থাকে। কালো সাদা টেক্সট যদি থাকে টেক্সট, ইমেজ যদি থাকে ইমেজ, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কন্টেন্টটা। ওই কন্টেন্টটার একটা হাইট এবং উইডথ থাকে। এই হাইট এবং উইথের পরে আরেকটা জিনিস থাকে, সেটা বলে প্যাডিং। তো প্যাডিং জিনিসটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে এই কন্টেন্টটারই সাদা অংশটুকু। এটা অনেকটা কি দিয়ে বোঝানো যায়, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমি বুঝাই তাহলে তোমাদের ইজি হবে। আমি একটু এক্সাম্পলে আসি। এটা হ্যালো, ঠিক আছে, হ্যালোটা আছে, আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই হ্যালোটাকে, হ্যালোটা কি ছিল, H1 ট্যাগ। দেখো এখানে আসি, যদি আমি হ্যালোটা ছিল কি আমার একটা H1 ট্যাগ, আমি H1 ট্যাগটাকে ধরি, H1 ধরার পরে এটাকে একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে রেড। একটা রেড কালার চলে গেছে এই পর্যন্ত। আমি আপাতত আমার প্রপার্টিগুলো রিমুভ করে দিই, তাহলে কনফিউজিং লাগবে না, এটা রেড পুরাটা গেছে। তো এই পুরাটা আসলে কন্টেন্টের যতটুকু জায়গা দরকার সে পুরা কন্টেন্টের জায়গাটুকু নিয়ে গেছে, কন্টেন্টের অংশটুকু শুধু। এখন যদি আমি প্যাডিং দেই, প্যাডিং মানে হচ্ছে এটা চারপাশে কিছু জায়গা সে নিবে। প্যাডিং যদি দেই, আমি প্যাডিং দিলাম হচ্ছে 50 পিক্সেল, তাহলে দেখো কি হয়। সে কি করলো, এই হ্যালোটা এই ডান পাশে 50 পিক্সেল জায়গা নিল, উপরে 50 পিক্সেল জায়গা নিল, বাম পিছনে 50 পিক্সেল জায়গা নিল, আর ডান পাশে নেয়ার কিছু নাই, তো সে ডান পাশে যদিও নিছে বাট ওইটা দেখা যাচ্ছে না। আমি যদি এখন ইন্সপেক্ট এলিমেন্ট করে এখানে আসি, এটা সিলেক্ট করি, কম্পিউটারে যাই, তাহলে দেখবা যে এই যে প্যাডিং 50 দেখাচ্ছে। তুমি চাইলে এখান থেকে ভ্যালু চেঞ্জ করতে পারো চাইলে। এই দেখো আমি উপরের প্যাডিং চেঞ্জ করেছি, টপ প্যাডিং চেঞ্জ করে দিচ্ছি, আমি ডান পাশের প্যাডিং চেঞ্জ করে দিচ্ছি। তো প্যাডিংটা করে কি, প্যাডিংটা আসলে তোমার মেইন যে কন্টেন্ট তার উপরে কিছু সাদা জায়গা দেয়। তবে প্যাডিংটার মধ্যে সবসময় মাথায় রাখতে, প্যাডিংটা তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা নেয়। তো এরপরে আবার আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, বর্ডার। আমি যদি এখন এই হ্যালোতে কোনো একটা বর্ডার দিতাম, বর্ডার 1 পিক্সেল যদি আমি দেই, তারপর দিতে হয় বর্ডারের টাইপ, তারপর দিতে হয় বর্ডারের কালার।
বর্ডার যদি দিতে তাহলে তিনটা প্রপার্টি লাগে। বর্ডার যেই তোমার ইয়েটা আছে, প্রপার্টি আছে, তো তিনটা ভ্যালু আছে। প্রথম ভ্যালুটা মিন করে হচ্ছে সে বর্ডারটা কতটুকু ঠিক হবে। আমি 1 পিক্সেল দিচ্ছি, আমি যদি 10 পিক্সেল দিতাম তাহলে এটা 10 সাইজের মোটা একটা বর্ডার হইতো। সলিড মানে হচ্ছে এটা টাইপটা কি হবে, আমি যদি এখানে ডটেড দিতাম তাহলে এটা ডটেড বর্ডার হইতো। আমি যদি এখানে দিই হচ্ছে তোমার সলিড, তাহলে এটা সলিড বর্ডার হবে। আর পরেরটা হচ্ছে কালার, তুমি ব্ল্যাক দিতে পারো, এখানে তুমি হেক্স কোড দিতে পারো, E3 চাইলে দিতে পারো। বেইজ কালার চলে আসছে, আমি এখানে এটাকে ব্লু দিলাম। একটা বর্ডার, বর্ডারটা দেখো প্যাডিং এর পরে বসছে। তুমি যদি এখানে 100 পিক্সেলও দাও, এটা প্যাডিং এর পরে বসবে বর্ডারটা। প্যাডিং যদি আরো বাড়াও, তুমি যদি এটাকে 60 পিক্সেল করো তাহলে প্যাডিং বাড়বে। প্যাডিং এর পরে বর্ডারটাকে বসে, এটা একটু মাথায় রাখতে হবে যে বর্ডারটা প্যাডিং এর পরে বসে। তুমি প্যাডিং না দাও তাহলে স্বাভাবিকভাবে বসবে, তুমি প্যাডিং দাও তাহলে প্যাডিং এর পরে বসবে। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মার্জিন। ফাইনালি যেটা থাকে সেটা মার্জিন। আমি যদি দেখি মার্জিন, তো মার্জিন যদি আমি দিই 10 পিক্সেল, বলতে গেলে একটু ছোট করে দিই, হ্যাঁ, তাহলে আসলে বুঝতে সুবিধা হবে। আমি একটু 10 প্যাডিং দিই, আর এটাকেও কমায় দিই, 10 বর্ডার দিই, অথবা 5 দিই বর্ডার, ছোট একটা বর্ডার দিই। আর প্যাডিং আসলে এখানে বেশি পড়ে যাচ্ছে, ফাইন। তো আমি জাস্ট প্যাডিং দিছি 10, তাই উপরে 10 নিচে 10 বাইরে 10। আর এটা যদি বাড়াই দিই আমি তাহলে এটা হবে 20, উপরে 10 নিচে 10 উপরে। তারপরে আমি দিছি কত, এটা বর্ডারটা দিছি আমি, বর্ডারটা সুন্দর। এখন যদি মার্জিন দেই, মার্জিনটা আমি সরাই দিলে দেখো কোনো কিছু নাই। আমি যদি এখানে মার্জিন দেই তাহলে সাদা, আরো সাদা কিছু অংশ সে নিচ্ছে। যদি আমি বাড়াই 50 দিই, দেখো সাদা অংশ নিচ্ছে, 60 দিই সাদা অংশ নিচ্ছে। অর্থাৎ মার্জিন বর্ডারের বাইরে অ্যাড হয় এবং মার্জিন কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেয় না। সো এই কয়টা প্রপার্টি আমি বক্সে কন্ট্রোল করতে পারি। এই কন্ট্রোলের ফলে আমরা এক একটা বক্স বা এই যে জিনিসগুলো আছে এগুলো খুব সুন্দর করে আমাদের সিএসএস পেজের মধ্যে বসাইতে পারি। তো দেখো এটাই অলরেডি সুন্দর হয়ে গেছে। আমি জাস্ট এখানে যদি H1 কে একটু টেক্সট অ্যালাইন দিয়ে দিই, টেক্সট সেন্টার দিয়ে দিই, তাহলে এটা একদম সুন্দর মাঝখানে একটা হ্যালো বসে গেছে। তোমার যদি কখনো মনে হয় যাচ্ছে ভাই আমি এটা দুই পাশে অনেক জায়গা দিতেছে, তাহলে দিতে পারো। এখন দেখো তোমার মনে হলো যাচ্ছে উপরে মার্জিনটা বেশি হয়ে গেছে, তখন তুমি চাইলে মার্জিন টপ আলাদাভাবে দিতে পারো। সেটা যদি তুমি চাও 0 করে দিতে পারো, তাহলে সেটা উপরে 0 হয়ে যাবে। অথবা আবার তুমি চাইলে এই শুধু মার্জিন দিয়ে যদি 60 পিক্সেল দাও, ও চারপাশে নিয়ে নেয়। এই মার্জিন দিয়ে একটা ভ্যালু দিলে ও চারপাশে সিমিলার ভ্যালুতে মার্জিন এড করে। তুমি যদি চাও যে আচ্ছা ঠিক আছে সিমিলার ভ্যালু না, টপ আর বটমে আমি একভাবে মার্জিন দিব, ডাইন আর বামে আমি অন্য সাইজের মার্জিন দিব, সেটা করতে চাইলে ধরো টপ আর বটম আমি দিলাম 10 পিক্সেল, ডান আর বামে দিলাম আমি 50 পিক্সেল। তাহলে দেখবা যে উপরে কম নিছে কিন্তু ডানে বামে বেশি নিছে। ডানে বামে যদি আমি 100 পিক্সেল দিই, তাহলে সে ডানে বামে আরো কিছু জায়গা নিয়ে নিছে। তো এটা যদি দুইটা ভ্যালু দাও তাহলে সেটা মেইন করে হচ্ছে উপরে আর নিচে আর ডানে আর বামে। এখানে আরো 4টা ভ্যালু দেওয়া যায়, 4টা ভ্যালু আর কি ক্লকওয়াইজ ঘুরে। সেটা হচ্ছে যে এইভাবে পেইন্ট, এটা খুব কমন একটা প্যাটার্ন। সেটা হচ্ছে যে 4টা ভ্যালু 1 2 3 4, অর্থাৎ এখানে যদি আমি আসি 10 পিক্সেল ধরলাম, 10 পিক্সেল আরো 10 পিক্সেল আরো 10 পিক্সেল। সো এই 4টা ভ্যালু 4টা দিক ডিটারমাইন করে। এখন কোন দিকটা কোনটা সেটা হচ্ছে ক্লকওয়াইজে ঘুরে, এন্টি ক্লকওয়াইজে ঘুরে। সেটা হচ্ছে যে এটা হচ্ছে গিয়ে টপ থেকে, টপ, এটা হচ্ছে রাইট, তারপর এটা লেফট, তারপর এটা হচ্ছে বটম। সো এটা হচ্ছে টপ মার্জিন, এটা হচ্ছে লেফট রাইট মার্জিন, এটা হচ্ছে লেফট মার্জিন, এটা হচ্ছে তোমার বটম মার্জিন। সো আমি যদি চেঞ্জ করি, দেখো আমি চাচ্ছি টপ মার্জিন সবচেয়ে বেশি হবে, বাকিগুলা কোনো মার্জিন থাকবে না। সো আমি জানি এটা টপ, আমি 0 করে, সবচেয়ে বেশি বলতে এটা দিলাম 100, বাকিগুলো সব 0 করে দিই। তাহলে কি হয়, উপরে মার্জিন সবচেয়ে বেশি, বাকিগুলো 0। আমি যাচ্ছি এখন রাইটে একটু মার্জিন থাকুক, রাইটে 10 থাকুক, রাইটে ধরো 70 থাকুক, তো রাইটে 70 মার্জিন। আমি যাচ্ছি বটমে, এই যে দেখো এই দুইটা আমার মনে হচ্ছে যে লেগে যাচ্ছে, তো আমি চাচ্ছি নিচে আরো বেশি মার্জিন থাকুক, 100 থাকুক, তো আমি 100 দিয়ে দিই, নিচে জায়গা হয়ে যাচ্ছে। আমি চাই হচ্ছে লেফটে আরো থাকুক, তাহলে আমি 100 দিয়ে দিলাম, লেফটে 100 দিয়ে দিলাম। এই এই কাজটা প্যাডিং এর ক্ষেত্রে সম্ভব। প্যাডিং এও তোমার ওই ট্যাগ গুলো, ওই প্রপার্টি গুলো আছে। প্যাডিং টপ, তুমি চাইলে টপ আলাদাভাবে দিতে পারো 10 পিক্সেল, প্যাডিং টপ তুমি 100 পিক্সেল দাও, দেখো টপে 100 পিক্সেল অ্যাড হয়ে গেছে। আবার তুমি চাইলে এটার মধ্যেও এটা ম্যানিপুলেট করে দিতে পারো। দুই ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে টপ বটম লেফট রাইট, আর একটা হচ্ছে টপ রাইট বটম লেফট। সো
এটা হচ্ছে সিএসএস এর বক্স মডেল। কেন এত ইম্পর্টেন্ট এটা? কারণ হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টই এক একটা বক্স, আর তুমি যখন খুব সুন্দরভাবে স্পেসিং করতে যাবা তখন তুমি হাজার বারই প্যাডিং বটম বা মার্জিন বটম এই জিনিসগুলো লিখবা, প্রচুর লিখবা। লিখতে লিখতে তোমার হাত ব্যথা হয়ে যাবে। সো এটার সম্পর্কে খুবই ক্লিয়ার একটা আইডিয়া রাখা ইম্পর্টেন্ট। এটা আসলে ক্লিয়ার এখনো হয় নাই, আমি জাস্ট ধারণাটা দিলাম যে এই জিনিসটা এক্সিস্ট করে, এই জিনিসটার প্রত্যেকটা জিনিসের মিনিং এই। বাট আরো যদি ডেপথে যেতে চাও তাহলে তোমাদেরকে নিজেদের বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, যে আচ্ছা ঠিক আছে সিএসএস এ আমি এই জিনিসটা একটু মক করি, এই জিনিসটা একটু মক করি, এই জিনিসটা একটু মক করি। আমি মক করে একটা পেজ দেখাবো, ভয় পাওয়ার কিছু নেই। এখন জাস্ট আমি জিনিসগুলো কি কি এক্সিস্ট করে সেটা দেখাচ্ছি, বাট পরে গিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদের একদম ইনিশিয়ালি তোমরা যদি দেখো এটা যখন শুরু হয়, এই যে দেখো এটা একটা পেজ। তো এই পেজটা ওরা পুরোটাই সিএসএস দিয়ে তৈরি করছে। এখানে দেখো এটা রাইটে আছে, মাঝখানে কিছু জিনিসপত্র আছে, আবার লেফটে এই জিনিসগুলো আছে, উপরে একটা টাইটেল আছে, এখানে জিনিসপত্র। তার মধ্যে স্টাইল শিট 2 দিই, এটা ডিফারেন্ট একটা স্টাইলে চলে আসলো। আবার যদি স্টাইল শিট 3 দিই, এটা ডিফারেন্ট একটা স্টাইলে চলে আসলো। আবার যদি 4 দিই তাহলে এটা ডিফারেন্ট একটা স্টাইলে চলে আসলো। এই যে স্টাইলগুলো এগুলো কিন্তু সব সিএসএস অ্যাড করে দিয়েছে। তা আমরা এরকম একটা যে কোনো একটা ধরে ওটা টপ টু বটম আমি তোমাদেরকে করে দেখাবো যে ভাই আচ্ছা ঠিক আছে এইভাবে আমরা সিএসএস একটা এইচটিএমএল অ্যাড করলাম, তারপর একটা সিএসএস অ্যাড করতে করতে আমরা পেজটাকে এইভাবে তৈরি করলাম। তো তখন অনেক প্যাডিং, তারপরে তোমার মার্জিন এই জিনিসগুলো চলে আসবে। তো ওইটা একটু ধারণা রেখে নিজেরা প্র্যাকটিস করে তারপরে যখন আমি ক্লাস নিব তখন তোমাদের আসলে ক্লিয়ার হবে যে কোনটা কি মিন করতেছে। সো ওকে, দেখো কোনো স্টাইল না থাকলে যে দেখতে কেমন লাগে, এটা কিন্তু একটা স্টাইল দেয়া, সিএসএস দিয়ে পুরো জিনিসটা ছিল। স্টাইল না থাকলে নো স্টাইল কই, নো স্টাইল কই, নো স্টাইল কই, এই যে নো স্টাইল, একদম সিম্পল। কি আছে, একটা H1 ট্যাগ দেখতে পাচ্ছি আমরা, তারপর একটা প্যারাগ্রাফ, তারপর একটা তারপরে একটা ধরো কিছু স্টাইল শিটে মানে ইউএল, তারপরে আবার একটা H1 ট্যাগ, একটা প্যারাগ্রাফ, কিছু লিংক, তারপরে হচ্ছে গিয়ে আবার H2 ট্যাগ, একটা প্যারাগ্রাফ, একটা লিংক, তারপরে একটা H2 ট্যাগ, তারপরে এর মধ্যে কিছু প্যারাগ্রাফ, একটা আর একটা প্যারাগ্রাফ, 3টা প্যারাগ্রাফ। তো এইটা তোমরা এইচটিএমএল দিয়ে করে ফেলতে পারো। তারপরে যখন তোমরা সুন্দর করে স্টাইল অ্যাড করতে পারবা তখন দেখবা যে এই এই পেজটাকেই যখন তুমি মেকআপ দিবা তখন এটা এরকম হয়ে যাচ্ছে। সব কিন্তু ওইটার মতোই আছে, কোনো কিছু চেঞ্জ নাই, যা ছিল তাই। আর তোমার যদি বিশ্বাস না হয় তুমি আবার দেখতে পারো চাইলে যে আসলে কি ভাইয়া ঠিক বলতেছি কিনা, বাট সিএসএস অ্যাড করে আমরা জিনিসটাকে এত সুন্দর করে ফেলতে পারি। ওকে, সো বক্স মডেল নিয়ে আমাদের কথা শেষ। আহ তারপরে কি আছে একটু দেখি। তোমরা কি আসো আদৌ? ব্রেক লাগবে কোনো? 9টা পর্যন্ত ক্লাস হবে আর কি। জি ভাই আছে। ঘুমাচ্ছ? না ভাই। না না ভাই। ভাই ঠিক আছে বলুন। ওকে, আমি তো চা খাইনি, একটু ধরো 5 মিনিট ব্রেক নাও। গল্প টল্প থাকলে গল্প টল্প করো, শুনি। উম, কোনো গল্প নাই? সবার জীবন এত ফাঁকা। উম, এত পড়াশোনা করলে কেমন হবে বলাপন? কি জানি কোথায় কোনটা যেন দেখতে বের করতেছিলাম, খাই ফেলছি। আরে আহ, এই তো খাইনি। ওকে, বর্ডার মার্জিন প্যাডিং নিয়ে আমাদের কথা শেষ। আরে ফ্লোট বাকি আছে, ফ্লোট পড়াইতে তো জান পেরে যাবে। এই ফ্লোট কে পারো? ফ্লোট পারি ভাই। কেমনে কাজ করে বলো। আসলে ভাই ফ্লোটটা মানে হইতেছে ভাই, মানে ফ্লোট মানে ভেসে থাকতেছে উপরে। তো আমি চাইলে আর কি আমার ইচ্ছা মতো আমার পজিশনটা চেঞ্জ করতে পারছি, ফ্লোট লেফট, ফ্লোট রাইট। হুম হুম। তো আসলে আমি ফ্লোট দিয়ে এই কাজগুলাই মেনলি ইউজ, এই কাজটা করার জন্য আমি আসলে ফ্লোটটা ইউজ করি। মানে যাতে করে সাপোজ ওইটা আমি ইচ্ছা মতো কোন একটা পজিশনে নিয়ে যাইতে পারি ভাসমান রেখে। Yep, ডানে বামে আকাশে জি উপরে। জি 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 জি। হুম চাইলে আমি একটা অন্য একটা ডিবের উপরেও নিতে পারি। হুম। একসময় ফ্লোটের অনেক দাম ছিল, ফ্লোটের পরে যেই ফিচার গুলো আছে ওগুলো সম্পর্কে আইডিয়া আছে? জি ভাই, ফ্লোট লেফট ফ্লোট রাইট, তারপর হইছে ক্লিয়ার বোথ দিয়ে আবার ওইটাকে ফিক্স করা। বাট এখন আবার ওইটা ইউজ করতেছে না দেখতেছে, এখন ইউজ করতেছে আপনার ওই যে মানে টেক্সট অ্যালাইন দিয়ে, ওইটা দিয়ে মোটামুটি কাজ করতেছে, ডিসপ্লে দিয়ে কাজ করে নিতেছে। মানে এই এই কোর্সটাই দেখলাম যে এই কাজগুলো বেশি করতেছে।
মানে আমাকে বলছে যে তোমার ফ্লোট দিয়ে খাও, এখন আর কমপ্লেক্স করার দরকার নেই, এখন তুমি এটা ডিসপ্লে দিয়ে করো, তাই বললো আর কি। এখন ফ্লেক্স বক্স চলে আসছে তো জি, তো ফ্ল্যাক্স বক্স দিয়েই মেনলি। জি, আমার কালকেও বলছে, আমি কালকেও ওখানে করার সময় আমিও দেখলাম যে আসলে ফ্লেক্স বক্স খুবই মজার। yep. কারণ এখানে ফ্লোটে করতে গেলে আমার আবার পার্সেন্টেজটা মাথায় রাখা লাগে, প্যাডিং মাথায় রাখা লাগে, বেশি হয়ে গেলে আবার উপর নিচে চলে আসবে। বাট ফ্লেক্স বক্স ইউজ করলে কি আমি ডিরেক্টলি ব্যাক হ্যান্ডে যে কাজটা হয় ওটা জাস্ট ফ্লেক্স বক্স ক্রল করলেও এক একাই করে দিতে দেয় আর কি। হুম। গ্রিড আছে, সিএসএস গ্রিড, ওটা ইউজ করছো? জি ভাই, গ্রিড ইউজ করছি, বাট বুটস্ট্র্যাপ ইউজ করার পরে গ্রিড নিয়ে এই জন্য পরে আর বেশি ইয়ে করিনি, সাহস করে দিছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ এখন শিখাইলে পোলাপান অলস হয়ে যাবে, এগুলো অলস বানাইতে চাই না। কিছু ছোটখাটো অ্যাসাইনমেন্ট দেওয়ার প্ল্যান করতেছি, একটু টুকটাক অ্যাসাইনমেন্ট দিয়ে ওদেরকে বলবো যে এটা বানাও ওটা বানাও, যখন একটু রেডি হয়ে কিন্তু যাবে। কিন্তু বলো। আমার ভাই শিখতে অনেক সময় লেগে গেছে, মানে এগুলো মানে দেখতে খুব সুন্দর লাগে, বাট নিজে কাজ করতে গেলে এগুলো আসলে বোঝা যায় যে এতটা সহজ না। ইয়েপ, এটাই তো মজা, আমি তো খুব আরামে আছি। আমি দেখা দেখা ভাগতেছি যে এই এটা 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 এটা, প্যারাটা তো তোমরা খাবা যখন করতে যাবা। দেখবা যে একটার উপর আরেকটা উঠে গেছে, এন্ড মানে উঠছে কেন ভাই, উঠে কেন ভাই, এটার উপর এটা বিশেষ উঠছে, করে কালার আসে না সবচেয়ে কেন? কষ্টদায়ক জিনিস হইতেছে, বিশেষ করে যারা আমরা প্রোগ্রামিং করি আমাদের জন্য এই এইচটিএমএল বিশেষ করে সিএসএস আমাদের জন্য খুবই পেইনফুল মনে হয়, আমার কাছে মনে হয়। মানে আম, কোডিং সুন্দর লাগে, বাট সিএসএস এরকম করে লিখতেছি কিছু কিছু জিনিস তখন আর ধৈর্য থাকে না লিখতে। ডিজাইনিং ভালো লাগে, মানে ফ্রন্ট এন্ড। আমার ভাই ফ্রন্ট এন্ড ডিজাইন মনে করেন যে আমার বেশিরভাগ লজিক্যাল কোড গুলো লিখতে ভালো লাগে, বাট এই সিএসএস লিখতে আমার খুবই বিরক্ত লাগে ভাই। সিএসএস মানে আমি রিয়াক্ট ইউজ করতে খুব ভালো লাগে, কারণ ওখানে কোডিং আছে, জাভা স্ক্রিপ্ট আছে, কোড টাইপের জিনিস করতে বেশি ভালো লাগে। আচ্ছা, তুমি আমাকে একটু পার্থক্য বলতো, ওই ফ্রন্ট এন্ড ডিজাইনার আর ফ্রন্ট এন্ড ডেভেলপের মধ্যে কি কোনো পার্থক্য আছে? জি ভাই, অনেক পার্থক্য আছে ভাই। কি পার্থক্য? কারণ আসলে ডিজাইনিং এর ক্ষেত্রে ভাই আপনার গ্রাফিক্স এর কাজ সম্পর্কে ধারণা থাকা লাগে, না হলে আসলে ওয়েবসাইটটা, মানে একজন ডিজাইনার যদি ডিজাইন করে আর আমরা যদি যারা ডেভেলপার যদি ডিজাইন করতে যাই, তখন আসলে বোঝা যায় যে আসলে তাদের স্কিলটা তাদের জায়গা থেকে বেস্ট, আর আমরা যারা আছি ঠিক আছে আমাদের জায়গাটা আমাদের থেকে মানে আসলে বেস্ট। কারণ আমি দেখছি যে মানে তাদের ওয়েবসাইটটা দেখতেই যেন একটা অন্যরকম ফিল পাওয়া যায়, খুব সুন্দর জিনিস দেয়, এত সুন্দর করে তাদের কালার কম্বিনেশন গুলো এত সুন্দর করে তারা ম্যাচ করে, মানে খুব সুন্দর। বাট আমরা যদি করি তাহলে হ্যাঁ হয়, একবার ফেলে দেওয়ার মতো না, কিন্তু তাদের মতো ওরকম মানে আই ক্যাচিং হয় না আসলে। উম তুমি তো ইয়ে করতেছো না, শঙ্কর ভাই কোর্সটা করতেছো না? জি জি জি। ওকে, আমি তো এটাতে এনরোল ছিলাম এক সেকেন্ডটাতে, সো আমি ওইখান থেকে কিছু কাজ করছিলাম, এটা দেখাই তোমাদের, আসবে ওইগুলো। খুব মজা পেয়েছিলাম, এখন সব ভুলে গেছি, অনেস্টলি সব ভুলে গেছি। এই ফ্রন্ট এন্ড আমার জীবনে মনে থাকে না, প্র্যাকটিসে না থাকে। এই যে এগুলো করাবে তোমাদেরকে, খুবই সুন্দর ঝাঁকনা, দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? জি জি ভাই, জি চাইলে ভাই। এটাতে ঢুকতেও পারো, চাইলে এটা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে করা। তো এটা ইয়ে থাকে, প্রজেক্ট হিসেবে থাকে। তো খুব মজা লাগছে আমার করার পরে। এটা টোটালি আপনি ডিজাইন করছেন বসে বসে? না, ডিজাইন ওরা দিয়ে দিছে, ফিগমাতে ও ডিজাইনটা আচ্ছা। দিয়ে দিছে, ডেভেলপটা আমার করতে দিচ্ছে, কোড আমার করতে দিচ্ছে। আচ্ছা। বুটস্ট্র্যাপ দিয়ে করতে তো ধাপাধাপ হয়ে গেছে। কিন্তু খুব মজা লাগে আসলে, এই যে এই আইকন দিতে রে ভাই, এই আইকনের পরে যে এখানে যে স্পেসটা আছে না, জি এটা জি জি। আমাকে বেশ প্যারা দিছে, আমার অনেক প্যারা দিছে, এটা এটা এই খুব মজা ছোট লাগে ছোট আসলে। জিনিস যে এত কষ্টদায়ক হয়। তারপরে ক্যারাজলের এই যে এখানে সুন্দর বাটন, এখানে দেখা যাচ্ছে কি সুন্দর হ্যাঁ, কালার, আমারটা গ্রে কালার আসে, কি রে ভাই কালার চেঞ্জ হয় না, কালার কেন চেঞ্জ হয় না, জানটা বের হয়ে গেছে। এটা এটা মাঝখানে আসে না। এইটা আসলে সবথেকে বিরক্তিকর জিনিস লাগে, এই যে ছোট ছোট স্পেস মানে নিচে চলে আসতেছে, এটা কিভাবে কি করব, এইগুলো আসলে খুবই বিরক্ত। মানে আমি আসলে ভাই আমি মানে আমি কোডিং করছি, বাট এইগুলা যখন আমি যখন মানে প্র্যাকটিস করি তখন যেন আমার বেশি কষ্ট হয় কোডিং এর থেকেও। হুম, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আমার অবশ্য ফ্রন্ট এন্ড অলওয়েজ ভালো লাগে, এটা মানে করতে একটু প্যারা লাগলেও যখন আমি আউটপুটটা দেখেছি, এটা দেখতে কিন্তু একটা শান্তি পাই, আমি যতবারই দেখি আমার শান্তি লাগে যে আরে তেরি এটা বানাইছিলাম। তো আজকে হঠাৎ করে তোমাদের ক্লাস রেডি করার সময় আমার এটা দেখতে গেলাম, তখন দেখলাম যে আরে এরকম জিনিস বানাইছে, এখন আমি এটাকে মাঝখানে আনতে গেলে আমার জান বেরো যায়, এবার এটা দেখতে খুব সুন্দর লাগে এখন। এরকম বেশ কয়েকটা জিনিস আছে এখানে, একটু দেখাই।
তো আমি হয়তো বা এখানে তোমাদের ওগুলাই করাই দিব, হালকার উপর ঝাপসা। এইগুলাও বা আহামরি সহজ না, এগুলা করতে গেলেও জাহান, হ্যাঁ হ্যাঁ, মানে এগুলো অর্ধেক করতে শেষ। এগুলো করতে জান মোটামুটি ভালোই শেষ হয়েছে। আমার এক একটা করতে ধরো 1-2 ঘন্টা লাগছে, 2 ঘন্টার মতো লাগছে, কিন্তু আমি কাজ করছি, মানে আমার 1-2 ঘন্টার মতো লাগছে। তো এদের দেখছো কি, যখন ওয়েবসাইট বানাইছে এটা ইমেজ গুলো লোড হতে সময় লাগতেছে, তার মানে হ্যাঁ, ইমেজ ইমেজ গুলো গুলো লোড হইতে অনেক টাইম নিতেছে। সাইজ বড় অনেক। এটা একটা আছে, এটা এটা ওই ঝঙ্কার ভাই কোর্সে করায়, আর এটা করায় মানে খুব সুন্দর সুন্দর প্রজেক্ট করে অনেক কোর্সে। আমি এখানে সবাইকে ওটার মধ্যে রিকমেন্ড করি না, বিকজ সবাই আসলে ওইটা প্রেশার দেয় অনেক, বেশ ভালো তোমার জাতা দিয়ে সব কাজ করে। জি ভাই, So, আপনার জাতা। মানে আমার সবচেয়ে মজার জায়গা হইতেছে কি, আপনি যে সপ্তাহে 2 দিন করে নিতেছেন না, হুম 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 তো আমার মনে করেন এই প্রতিদিন তো আমার থাকে, তো হুম প্রতিদিন যেই জিনিসগুলা করি আপনি সেটা সপ্তাহে 2 দিন এসে ওই সেম জিনিসটা করেন, তার মানে ওখানে করতেছে আপনার কাছে আবার রিভিশনও হইতেছে আমার। হুম। এটা তোমার জন্য আর কি হেল্পফুল হয়েছে, বাট সবাই ওই সময়টা দেয়াটা অনেক টাফ, আমি এই কারণে সবাইকে ওইটাতে ইয়ে করিনি, যেতে বলিনি, কারণ ওইটা আসলে আমি নিজেই কন্টিনিউ করতে পারিনি একটা টাইমে এসে, কারণ অফিস করার পরে ওই প্রেশারটা নিতে আর ভালো লাগে না। সো এনিওয়ে, অনেকক্ষণ গল্প করলাম, চলো আমরা টপিকে ঢুকি। আহ কোথায় ছিলাম, কই 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 কি পড়াচ্ছিলাম ভুলে গেছি তো। আচ্ছা ফ্লোট, আরে ফ্লোট রে, আচ্ছা ফ্লোটটা আমি একটু দেখাই। ফ্লোট কেন জানি আমার খুবই প্যারা লাগে, বাট ফ্লোট ছাড়া তুমি চলতে পারবে না। একটা ফ্লোট জিনিসটা কি সেটা একটু বলি। এতক্ষণ তো আমরা বক্স মডেল দেখলাম, রাইট? তো যারা ঘুমায় গেছে একটু উঠো, সেরই সময় হয়েছে। তো বক্স মডেল যেটা করে, আমি জিনিসগুলো বক্স, এটা একটা বক্স, এটা একটা বক্স, আমার খুব ইচ্ছা হলো যে একটা বক্সটা আমি ডান পাশে রাখবো, একটা বক্সকে আমি বাম পাশে রাখবো, কেমনে রাখবো? তখন আসলে ফ্লোটের কাহিনী, বা দেখো এখানে একটা লেখা লিখছে, তারপর এটাকে ডান পাশে নিয়ে গেছে, কিভাবে নিছে। তো আমরা যদি টেস্ট ইউর সেলফে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আউটপুটটা কি আপাতত দেখানোর দরকার নেই, কোডে আসো। কোড কি করছে, এইচটিএমএল টুকি 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 একটা ইমেজ দিছে, ইমেজ ট্যাগটা নিয়ে সেটাকে ফ্লোট রাইট করে দিছে। ইমেজ ট্যাগটা ছিল, সেটাকে ফ্লোট রাইট করে দিছে। তো এইচটিএমএল এ কি কি আছে, আমার একটা H2 আছে, এই যে H2, একটা প্যারাগ্রাফ আছে, আর হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে সেই ইমেজটাকে ঢুকাই দিছে। তো আমি যদি এটাকে রিমুভ করে দিই, তাহলে দেখো কি হয়। রিমুভ করে দিলাম, ফ্লোটটাকে আমি রিমুভ করে দিলাম, তাহলে অ্যাকচুয়ালি এতটুকু লিখলে কি আউটপুট আসে, দেখো যে যেটা আসার কথা সেটাই, একটা পি ট্যাগ। পি ট্যাগের একদম প্রথমে দিছে কি, প্রথমে একটা ইমেজ দিছে, এই অংশটুকু আসছে হচ্ছে এই পি ট্যাগ থেকে। তারপরে এই একটা পি, এই পি এর ভিতরে সেই ইমেজটা দিছে, ইমেজটা দিয়ে সেটাকে এখানে রাখো, তাহলে কি হয়, এই লেখার উপর থেকে এটাকে শুরু হয়েছে। তারপরে ও কি করছে, এখানে ফ্লোট করে দিছে, ফ্লোট রাইট করে দিছে, তার মানে কি এটাকে তুমি রাইটে নিয়ে যাও, ভাষায় রাইটে নিয়ে যাও। সো তখন এটাকে রাইটে চলে আসে। আর রাইটে চলে আসার পরে যে বাকি অংশটুকু থাকে, সেই অংশটুকুতে এই লেখাটা উঠে আসে। আমি যদি দেই, লেখাটা রাইট চলে আসছে, এটা অলওয়েজ রাইটে থাকবে, ফ্লোটে রাইট রাইট অলওয়েজ রাইট, অলওয়েজ রাইটে থাকবে। আর বাকি লেফটে যে অংশটুকু খালি থাকে, সেই অংশটুকুতে তোমার এই টেক্সটের অংশটুকু বসে যাচ্ছে। তো আমরা আমাদের মতো একটা এক্সাম্পল করি, দেখি কাজ করে কিনা। তো দেখি, হোপফুলি ফ্লোট পড়াইতে গেলে আমার যে সমস্যাটা হয়, আমি না ফ্লোটে অনেক উল্টাপাল্টা কাজ করে ফেলি। দেখা যাচ্ছে ডানে গিয়ে ওটা নড়তেছে না, বায়ে গিয়ে ওটা নড়তেছে না, এরকম হয়ে যায়। হোপফুলি আজকে হবে না। তো আমি একটা H1 নেই, দি লেফট, আর এটা H2, H1 আরেকটা নেই, রাইট। তো খুবই স্বাভাবিক, কি আসবে, এটা লেফটে, এটা রাইটে, উপর নিচে আসবে দুইটা জিনিস। আমি যদি আউটপুটে দেখি, এটা আসে নাই কেন, কারণ হচ্ছে আমি এখানে স্টাইল মাইরা দিছি, এই স্টাইল গুলোকে আমি রিমুভ করে দিই, তাহলে এটা লেফট, এটা রাইট আসছে। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে আমরা দেখতে পাবো যে বক্স মডেল অনুযায়ী সে কতটুকু জায়গা নিয়েছে। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, কি দিলাম, H1 গুলোকে, H1 সবগুলোকে আমি দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড দিয়ে দিই। তাহলে আমি দেখতে পাচ্ছি যে উপরেরটা পুরো বক্সটা এত বড়, আর নিচেরটার পুরো বক্সটা এত বড়। ওকে, আর বাকি অংশটুকু মার্জিন, মার্জিনের কারণে সাদা অংশটুকু আসছে। তুমি যদি বিশ্বাস না হয়, তুমি দেখতে পারো যে এইটা, এই যে বাকি ওই যে উপরের অংশটুকু দেখো মার্জিন সে অটোমেটিক্যালি অ্যাড করে নিছে। এই মার্জিনটা কোত্থেকে আসছে, জেনারেলি তোমার এই যে H1 ট্যাগটা যখন বসাও তুমি, প্রত্যেকটা HTML ট্যাগেরই কিছু ডিফল্ট স্টাইলিং থাকে, এই স্টাইলিং সে নিয়েই আসে। এটার একটা ডিফল্ট স্টাইলিং আছে, এটার একটা ডিফল্ট স্টাইলিং আছে। সো এই স্টাইলিং এর মধ্যে বলা আছে ফন্ট সাইজ কত হবে, আর হচ্ছে ওটা সাইজ, উপরে নিচে মার্জিন বা প্যাডিং কত হবে, এগুলো সব বলা থাকে। H1 এর ক্ষেত্রে যেটা বলা থাকে সেটা হচ্ছে যে
H1 এর উপর নিচে মার্জিনটা একটু বেশি থাকবে, ফন্ট সাইজটা বেশি থাকবে, ফন্টটা বোল্ড থাকবে, এই কারণে এটা দেখতে এরকম। আরেকটা জিনিস বলা থাকে, সেটা বলা হয় ডিসপ্লে স্টাইল। ডিসপ্লে স্টাইলটা কি? সো দেখি আমি ডিসপ্লে স্টাইল লিখি, ডিসপ্লে স্টাইল ইন সিএসএস। ওকে, সো ডিসপ্লে একটা প্রপার্টি আছে। ডিসপ্লে প্রপার্টিটা করে কি, তোমরা যে ব্লক, মানে এতক্ষণ তো বক্স মডেল জানলা, এই বক্স গুলো আসলে টাইপ আছে, কিছু বক্সের কিছু বিভিন্ন ধরনের টাইপ আছে। তো ওই টাইপটা হচ্ছে তোমার ডিসপ্লে ট্যাগ দিয়ে চেঞ্জ করা যায়। আগে আমরা টাইপ গুলো কি জানি, তারপর আমরা ডিসপ্লে দিয়ে চেঞ্জ করবো। এখানে দেখা যাচ্ছে টাইপ গুলো। ডিসপ্লে টাইপ যদি ডিসপ্লে নাম দেই, তাহলে আসলে ওটা দেখাবেই না। আর জেনারেলি সবচেয়ে কমন হচ্ছে ব্লক ডিসপ্লে। ব্লক মানে হচ্ছে তুমি একটা ইটের মতো কল্পনা করতে পারো, এই প্রত্যেকটা এলিমেন্ট ইটের মতো থাকবে এবং প্রত্যেকটারই তোমার যেটা বলে যে কি বলে যে, মানে এটা পুরো জায়গাটা নিবে। ধরা যাক এই এলিমেন্টটার ডিসপ্লে হচ্ছে ব্লক, তার মানে এটা কন্টেন্ট যতটুকু নিচে নিচে, কিন্তু বাকি পুরো অংশটুকু সে দখল করে নিবে, সে আর কাউকে এখানে আর জায়গা দিবে না। যদি কোনো তোমার উইথ ডিফাইন করা না থাকে, বেসিক্যালি ব্লক পুরো জিনিসটাই জায়গাটা নিয়ে নেয়। আর ব্লকের তোমার মার্জিন প্যাডিং এই জিনিসগুলো থাকে, ঠিক আছে। ব্লক আর নান হচ্ছে মানে নাই, সেটাকে হাইড করে ফেলবে। সো তুমি যদি নাম দিয়ে দাও, তাহলে ওইটা দেখতে পাবা না। ওকে, আর হচ্ছে ইনলাইন নামে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে মার্জিং প্যাডিং কিছুই থাকে না, ওইটা জাস্ট লাইনের মধ্যে বসে যায়। কোন একটা প্রপার্টি যদি ইনলাইন থাকে ডিসপ্লে, তাহলে এটা লাইনের মধ্যে বসে যায়। আর যদি ইনলাইন ব্লক থাকে, তাহলে আমি বলছি ব্লকের মার্জিং প্যাডিং থাকে, কিন্তু এটা পুরো জায়গাটা নিয়ে নেয়। ইনলাইন ব্লক করে এটা কি, সেটা হচ্ছে যে মার্জিন প্যাডিং থাকে, কিন্তু এটা ইনলাইনের মতো আলোচনা করে, অর্থাৎ এটা টেক্সটের মাঝখানে বসে যায়। তো আমি যা বললাম, এটা যদি মাথায় না ঢুকে একটু নিজেরা ঘাটায়া দেখবা যাচ্ছে এই পেজটার মধ্যে কি কাজটা হচ্ছে, সেটা আমি আর দেখাইলাম না। আমি একটু আমার কোডে ফিরে আসি, যাতে আমি ফ্লোরটা ভালো মতো দেখাতে পারি। তো আমি যদি আসি, এই যে এইচ ওয়ান গুলোর টাইপটা হচ্ছে ব্লক। সো আমি যদি ডিসপ্লে নাম দিই, দেখো কি হয়, ডিসপ্লে নাম দিই, তাহলে নাই হয়ে যাবে, সবগুলো নাই হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আমি ডিসপ্লে ব্লক তো আসি, তো এটা দেওয়ার কিছু নাই, ব্লক দিলে সেটা ব্লকের মধ্যে থাকবে। তো ব্লক যেহেতু আছে, ব্লক জেনারেলি যদি কোনো উইথ না দেয়, সে পুরো জায়গাটা নিয়ে নেয়। তো আমি যদি উইথ দিই, এটার উইথ দিলাম ধরা যাক 200 পিক্সেল, তাহলে এটা ছোট হয়ে গেছে। প্রথমটা ছোট হয়েছে, দ্বিতীয়টাও ছোট হয়ে গেছে। তো এটা এইচ ওয়ান হলে পুরোটা এভাবে উইথ দিলে আমি ছোট হয়ে যায়। আবার তুমি হাইট দিতে চাইলে হাইট দিতে পারো। হাইট ধরো আমি 100 পিক্সেল দিয়ে দিই, এই কি হয়, এই যে কতটা সুন্দর একটা বাক্স হয়ে গেছে। সো উইথ আর হাইট দিলাম, খুব ভালো কথা। টেক্সটটা একটু সেন্টার করে নিই, টেক্সট অ্যালাইন, এটা তো টেক্সটটা সুন্দর করে সেন্টার হয়ে গেছে। এখন এই জায়গায় একটা তোমরা কি আসো কি ঘুমাই গেছো, মেজরিটি বলাবেন না, অনেকেই আছে। আছে ভাই। তো একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমি আসলে স্কিপ করাটা উচিত হয়নি, বা এত পরে দেখানোটাও ঠিক না, বাট এখন যেহেতু আসছে আমি দেখাই দিই। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। গেল কই আমার এটা হচ্ছে সিলেক্টর। জেনারেলি আমরা কি দিয়ে সিলেক্ট করলাম, ট্যাগের নাম দিয়ে, তাই না? এখানে আমি ট্যাগের নাম দিয়ে অনেকভাবে সিলেক্ট করা যায়, সিলেক্টরটা অনেকভাবে চেঞ্জ করা যায়। এখানে আমরা জাস্ট ট্যাগের নাম দিয়ে সিলেক্ট করছি। আমি চাইলে এখন যদি বলো যে ভাই আমি প্রথমটা ধরতে চাই, দ্বিতীয়টা ধরতে চাই না, প্রথমটাকে আমি নীল রং দিতে চাই, দ্বিতীয়টাকে লাল রং দিতে চাই, তাহলে আমি কেমন দিব? আপনি তো H1 ধরার পরে সবগুলো হয়ে গেছে। এটা অনেক ভাবে সিলেক্টর দিয়ে ধরা যায়। সিলেক্টর অনেকগুলা সিস্টেমে ধরা যায়। যেমন আমি H1 ফার্স্ট দিয়ে দিই, তাহলে এটা শুধু ফার্স্ট প্রথমটার জন্য কাজ করবে না, করে না লাগে। তো আমি যদি দেখি এটা করবে। দুইটা সিলেক্টর আমাদের ইম্পর্টেন্ট। এখানে আমরা জাস্ট ট্যাগ সিলেক্টর দেখতেছি, যে ট্যাগ ট্যাগ দিয়ে ধরে ধরে করছে। আরেকটা আছে, সেটা হচ্ছে আইডি সিলেক্টর, আইডি বলে, আর এটা হচ্ছে ক্লাস বলে। তো ক্লাস কি আর আইডি কি? আইডি আর ক্লাস হচ্ছে যে, ধরা যাক এটা যদি আমি H1টাকে দিতে চাই, H2 কে, H1 তো দুইটাই H1, তো আমি যদি ট্যাগ দিয়ে দিই, তাহলে দুইটাই কালার হয়ে যাবে। আমি যদি শুধু প্রথমটাকে ধরতে চাই, তাহলে এটাকে আমি একটা ইউনিক কিছু একটা নামে ডাকতে পারি, সেটাকে আমি আইডি দিতে পারি। আইডি নামে একটা প্রপার্টি অ্যাড করতে পারি, তার ট্যাগে আইডি ইকুয়াল টু দিতে পারি হচ্ছে গিয়ে ফার্স্ট, ঠিক আছে, আইডি দিতে পারি। আর কিছু না, দ্বিতীয়টাকে আমি আইডি দিতে পারি, আইডি ইকুয়াল টু সেকেন্ড,
কিছুই না, জাস্ট H1টাকে আমি একটা নাম দিলাম ফার্স্ট বক্স নামে, H2 এর আরেকটা 1 যেটা আছে সেটাকে আমি নাম দিলাম সেকেন্ড বক্স নামে। তো আমি এখন কি করবো, এটাকে কপি করব, কপি করে আমি সিএসএস দিয়ে এটাকে ধরার চেষ্টা করবো, বা সিএসএস দিয়ে এর নিচেটাকে ধরার চেষ্টা করবো। প্রথমটাকে যদি ধরতে চাই তাহলে আমি করবো কি, H1 এর বদলে এখন আমি লিখতে পারি হ্যাশ ফার্স্ট বক্স। যদি লিখি, দেখো শুধুমাত্র ফার্স্ট বক্সটাতে স্টাইলিংটা অ্যাপ্লাই হয়েছে, সেকেন্ড বক্সটার মধ্যে স্টাইলিংটা অ্যাপ্লাই হয় না। আমি যদি এখন আসি এটাকে কপি করে আমি এখন কি করবো, দ্বিতীয়টাকে ধরবো, এই H1টাকে, এটার নাম কি সেকেন্ড বক্স। আইডি, আমরা জানি আইডি ধরা যায় হচ্ছে পাউন্ড সাইন দিয়ে বা হ্যাশ দিয়ে, হ্যাশ তারপর আইডি লিখতে হয়। এটা সিলেক্ট করা যায়, সিলেক্ট করার পর আমি যদি এই সব ভ্যালু দিয়ে দিই তাহলে সেকেন্ডটাও এটা পেয়ে যাবে। আমি রেডের বদলে এটাকে গ্রিন করে দিই, তাহলে দেখো দুইটাকে আমি ডিফারেন্ট ভাবে দুইটা স্টাইল দিতে পারলাম। সো এটা কি করলাম, আমরা আইডি দিয়ে দিলাম। এখন ক্লাস জিনিসটা কি, ক্লাসটা একটু বুঝাই দিই। ধরা যাক এরকম আরো আছে, সো এরকম করে দেয়া যায় চাইলে। এখন আমি চাচ্ছি এটা, এই যেহেতু লাল আর নীল ফার্স্ট বক্স আর সেকেন্ড বক্স নাম না দিয়ে আমি আসলে এটাকে অন্য একটা কিছু করতে দিই। ধরো ফার্স্ট বক্সটা এটার উইথটা আমি সরাই দিই, উইথটা এটা না দিয়ে, উইথটা এটা না দিয়ে আমি দিলাম, হ্যাঁ ও সরি, হ্যাঁ ফার্স্ট বক্সটা এটা উইথ সরাই দিলাম। তো এখন এরকম কি করা যায়, দাঁড়াও একটু ভেবে নিই, এটা তোমাদের ক্লাসটা বোঝানোর জন্য। ওকে, সো আইডি দিয়ে তুমি একটা ট্যাগকে সিলেক্ট করতে পারো, ক্লাস দিয়ে তুমি মাল্টিপল ট্যাগকে একটা গ্রুপের আন্ডারে নিয়ে আসতে পারো। ফর এক্সাম্পল আমি ধরলাম এই উপরের এই অংশটুকুকে আমি একটা গ্রুপের আন্ডারে দিব, আর এই অংশটুকুকে আমি আরেকটা গ্রুপের আন্ডারে দিব। সো এটাকে আমি ধরলাম হচ্ছে গিয়ে আমি রেড গ্রুপ নাম দিব, আইডি সরাই দিলাম, এইটা আমি একটু কেটে দিই, আইডি কেটে দিই। সো আমি এটাকে দিব হচ্ছে ক্লাস, ক্লাস দিয়ে আমি দিলাম হচ্ছে রেড, জাস্ট আমি এটা নাম দিলাম। সো আইডি তুমি মাল্টিপলটা দিতে পারবা না, কিন্তু ক্লাস তুমি মাল্টিপল জায়গায় সেম ক্লাস দিতে পারবা। যদি এটা ক্লাস রেড, আর এখানে তুমি যদি আসো আমি সিমিলার ফ্যাশনে এটা নিয়ে আসতে পারি, এর নাম হচ্ছে রেড গ্রুপ, এর নাম হচ্ছে ধরো গ্রিন গ্রুপ। এটা দুই গ্রুপের সদস্য, ক্লাস দিয়েছি আমি, এই কারণে আমি এখানে এটাকে ক্লাস দিয়ে ধরতে হবে। সো আমি যদি এই সেম স্টাইলিং ব্লকটা আমি যদি ক্লাসে অ্যাপ্লাই করতে চাই তাহলে ক্লাসটাকে ধরতে হবে। তো প্রথম ক্লাসটার নাম কি, রেড গ্রুপ। তো ক্লাস একইভাবে যখন আমরা আইডি দিয়ে লিখছিলাম তখন আইডি ধরার জন্য পাউন্ড সাইন ইউজ করি, ক্লাস ধরার জন্য আমরা ডট সাইন ইউজ করি। ডট সাইন ইউজ করে যদি আমি দিই রেড গ্রুপ, তাহলে দেখবো যে যেগুলোতে রেড দেয়া, রেড গ্রুপ ক্লাস দেওয়া ছিল সেগুলো একই কালার হয়ে গেছে। আবার যদি আমি সেকেন্ড বক্সের মধ্যে এসে দিই, কিছু হবে না, কারণ এটা কালার কি জানি, ক্লাসের নাম ছিল কি গ্রিন গ্রুপ। তো আমি যদি গ্রিন গ্রুপটা দিই, গ্রিন গ্রুপ, তাহলে এই সিমিলার ফ্যাশনের গ্রুপে পেয়ে যাবে। এখন আমার ইচ্ছা হইলো যে এইটার এই যে রাইট যেটা আছে এই একই গ্রুপের মধ্যে এই রাইট যেটা আছে মাঝখানেরটাকে আমি একটু স্পেশাল স্টাইলিং দিব। সেটা করতে গেলে তুমি আবার কি করবে, এখানে একটা আইডি বসাই দিবা, আইডি স্পেশাল স্টাইল বা সামথিং, কিছু একটা তোমার মন চাইলে যা ইচ্ছা তাই নাম দিতে পারো। তো এটাকে দিয়ে তুমি এটাকে স্টাইল করতে পারো, চাইলে হ্যাশ পাউন্ড দিয়ে ধরে স্পেশাল চাইল্ড, স্পেশাল আমি মনে ভুল করছি, হোয়াটএভার। এটা তুমি এখন ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দাও, ব্যাকগ্রাউন্ড কালারটা, কালার টেক্সটের কালার চেঞ্জ করতে পারো। কালার দিলাম হচ্ছে গিয়ে কি করা যায়, খুবই যখন একটা কালার, ইট ওয়ার্কস, স্পেশাল চাইল্ড, কালার চেঞ্জ হয় না, এই যে কালার কেন চেঞ্জ হয় নাই, টু 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 টু। ও আমি এইচটিএমএলটা সেভ করিনি, ওকে। সো ভুলটা করেছিল, আমি কিন্তু এটা চেঞ্জ করছি, মানে সেভ করি না দেখে এই স্টাইলটা সে স্পেশাল চাইল্ড এখানে আসলে কিন্তু পাচ্ছিল না, এখন পাইছে, এখন চেঞ্জ করে দিচ্ছে। সো এখন আমি এটাকে আইডি দিয়ে ইউনিক ভাবে ধরে চেঞ্জ করলাম, গ্রুপ আকারে এটাকে চেঞ্জ করলাম। সো এটা হচ্ছে ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর, আরো অনেক দুনিয়াদারির বহু ধরনের সিলেক্টর আছে, সবচেয়ে কমন আসলে এই কয়টাই। তুমি চাইলে একটা মানে এটার ভিতরে আরো কিছু যদি আরো কোনো ট্যাগ থাকে সেই অনুযায়ী সিলেক্ট করতে পারো, আরো যদি জিনিসপত্র থাকে অনেক অনেক ভাবে সিলেক্ট করতে। আমি তোমাদের এনকারেজ করবো একটু গুগল করে সিএসএস সিলেক্টরস বা যে কোনো একটা এইচটিএমএল সিএসএস একটা কোর্স, ইউটিউবে তুমি অনেক কোর্স পাবা, একটু খুলে নিজে একটু 4-5 ঘন্টা সময় দিয়ে একটু দেখে নিও,
যে কিভাবে সিলেক্টর গুলো কাজ করে, কিভাবে এইচটিএমএল ট্যাগ গুলো কাজ করে, তাহলে আসলে তোমাদের নলেজটা একটু ডেপথ হবে। এনিওয়ে, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আহ, কোথায় যেন ছিলাম, আমরা চাচ্ছিলাম হচ্ছে গিয়ে এগুলা একটু রিমুভ করে দিই, ইকোটা আমার লাগবে না, সেটা রেড আর এটা গ্রিন লাগবে। ওকে, সো এখন যদি আমি এটাকে চেঞ্জ করতে চাই, ফ্লোট করে দিতে চাই, তাহলে আমি এটাকে স্পেশাল চাইল্ড লাগবে না, এটাকে জাস্ট ফ্লোট করে রাইট করে দিই, দেখি কাজ করে কিনা। ফ্লোট লেফট করলে হবে না, রাইট করে দিই। দেখো এটা রাইটে চলে আসছে। রাইটে চলে আসছে, এটা কেন, এটা জাস্ট এতটুক নিল রাইটে আসার পরে, আমি সব জানি না কেন নিছে, তাও একটু অ্যাজাম করি। ওকে, তো দেখো এই বান্দা করছে কি, ডিসপ্লে ব্লক, কে আমরা একটু এখানে আসি। ব্লক থাকার কারণে সে পুরো জায়গাটা নিয়ে গেছে, আমি উইডথটা কমাই দিলাম। এখন আমি যদি ইনলাইন ব্লক দিই এটাকে, ইনলাইন ব্লক, তাহলে আই হোপ হ্যাঁ এটা উপরে উঠে গেছে। এটাকে আমি ইনলাইন ব্লক দিয়ে দিই, ইনলাইন ব্লক, তাহলে এটা ঠিক আছে। তো কি হলো ঘটনাটা, আমি দুইটাকে দুই পাশে আনতে চাচ্ছি। তো আমি যদি দুই পাশে আনতে চাই, তাহলে আমার কাজ হচ্ছে যে এটাকে বাম পাশে রাখবো, এটাকে ডান পাশে রাখবো। তো যখন আমি ডিসপ্লে জাস্ট ব্লক দিয়ে রাখছিলাম, যদি কিছু না দিই, তাহলে এটা ব্লক, ব্লক মানে হচ্ছে সে এসেনশিয়ালি পুরো জায়গাটাই সে নিবে, এইখান থেকে এই পর্যন্ত পুরো জায়গাটাই সে নিবে। তারপর আমি কি করলাম, একটা উইথ দিলাম, উইথ দেওয়ার পরে তাকে আমি বললাম যে তুমি ইনলাইন ব্লক, মানে তোমার উইথ যতটুকু অতটুকু জায়গায় তুমি নিবা, এর বেশি তুমি নিবা না। তুমি যদিও ব্লক, তোমার উইথ আছে একটা, কিন্তু তুমি জাস্ট ওই অংশটুকুই নিবা, এর বেশি অংশটুকু নিবা না। এর ফলে সে এতটুকু অংশটুকু নিয়ে সে হ্যাপি, সে আর কোনো কাহিনী করতেছে না। তার ফলে কি, ডান পাশের যত জায়গা আছে সব খালি হয়ে গেছে। ডান পাশের যে জায়গাটুকু আছে সেটা খালি হয়ে যাওয়ার ফলে নিচে যদি কাউকে তুমি ফ্লোট দিয়ে দাও, যেমন একে বলছো ফ্লোট রাইট, তখন কি করে সে, ফ্লোট মানে হচ্ছে এই জিনিসটা ভাসতে থাকে তোমার এইচটিএমএল এর মধ্যে। সো ভাষার ফলে সে কি করছে, ফ্লোট রাইট। সো যখন ডান পাশে এসে জায়গা পাইছে, সে ডান পাশে উঠে গেছে, উঠে সে তার জায়গাটুকু নিয়ে নিছে। সেভ দিই, এখানে চলে আসছে। এখানে মাল্টিপল এলিমেন্ট অ্যাড করি, তাহলে কি হয় আমি সেটা জানি না কি হবে, কারণ ফ্লোট অলওয়েজ কনফিউজিং। সেভ করি, দেখো সবাই নিজেকে নিজেকে ধাক্কায় ধাক্কায় ডান পাশে এসে জায়গা নিয়ে নিচ্ছে। নতুন কোন এলিমেন্ট প্যারাগ্রাফ অ্যাড করলে লরেম, এটা নিচে থেকে স্টার্ট হচ্ছে। তো তোমার যদি কোনো এলিমেন্ট ডানে নেওয়া লাগে, বায়ে নেওয়া লাগে, উপরে নেওয়া লাগে, নিচে নেওয়া লাগে, সেটা তুমি করতে পারো ফ্লোট দিয়ে। এখন ভাই ফ্লোটের আরো ডিটেল জানতে চাই, আরো ডিটেল ভাই আমি সত্যি কথা বলতে আমি নিজেও জানি না। মানে নিজে জানলেও আসলে এগুলো প্র্যাকটিস থাকে না, তাই আসলে এগুলো নিয়ে ঘাটাঘাটি হয় না, কারণ ফ্লোটের কাজ আমি বুটস্ট্র্যাপ দিয়ে করি। তো তোমরা যদি ফ্লোট সম্পর্কে আরো, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, ফ্লোটের আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট। যত আইডিয়া নিতে চাও, তোমাদের এখানে যথেষ্ট রিসোর্স আছে, প্রচুর রিসোর্স আছে। দেখো ফ্লোট দিয়ে সে ইমেজ গুলাকে সাইড বাই সাইড রাখছে। তো এই কাজটা কিভাবে করছে সেটা তুমি দেখতে পারো, চাইলে দেখতে পারো। উইথ দিলে একটা, উইথ দেওয়ার পর সবগুলোকে ফ্লোট লেফট করে দিছে, ফলে এটা 33% জায়গা নিচ্ছে, এটা 33%, এটা 33%। তারপর দেখো ইকুয়াল হাইট বক্স কেন নিতে হয় সেটা এখানে দেখানো হয়েছে। তারপর এটা একটা দেখাইছে, নেভিগেশন মেনু দেখাইছে, এই আরো কাহিনী দেখাইছে। তো এগুলো আসলে আমার আমার উচিত আর একটু দেখানো, আমি দেখাবো নেক্সট ক্লাস একটু সময় পেলে, বা তোমাদের যে এক্সট্রা ক্লাসগুলো হবে ওগুলোতে আমি বলে দিব যে ফ্লোরটা আরো ভালো মতো দেখানোর জন্য। বাট তোমাদের একটু যেটা করতে হবে, আমি যেহেতু টাচ দিয়ে যাচ্ছি, নিজের একটু বাসায় প্র্যাকটিস করে আমাকে জানাইতে হবে যে ভাই এই টপিকটা আমাদের একটু আরো এক্সট্রা ক্লাস দরকার, এই টপিকটা আইডিয়া হচ্ছে না, এই টপিকটাতে ঝামেলা। তখন আমি আসলে আরো ভালো মতো এটাতে ইনভেস্ট করবো ওটাই। সিএসএস লিঙ্ক, সিএসএস লিস্ট, আসলে সময় নাই আমাদের, 9টা বেজে গেছে। আমি এই টপিকগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি ক্লাসরুমে। আর হচ্ছে এই লাস্টের এই দুইটা জিনিস একটু দেখবা ভালো মতো, এই দুইটা লিঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট লিঙ্ক। সেটা হচ্ছে যে এই এই স্ট্রাকচারটা তৈরি করার একটা চেষ্টা করবা এইচটিএমএল আর সিএসএস দিয়ে, হেডার, নেভিগেশন মেনু, মেইনটেইন। তুমি যেটা বানাইতে পারো তাহলে তুমি এইচটিএমএল সিএসএস খুব ভালো মতো পারো, বেসিকটা ধরে নেওয়া যায়। কারণ এই পজিশনিং গুলাই সবচেয়ে টাফ। একটা কন্টেন্ট দিলাম, কন্টেন্টটাকে আমি লেফটে পজিশন করে এখানে কাজ করলাম, রাইটে পজিশন করলে এখানে কাজ করলাম, মেইনে রাখি আর কাজ করলাম। এই লেআউটটা বানানোই সবচেয়ে টাফেস্ট কাজ। যদি বানাইতে পারো, বাকি সব কন্টেন্ট দিয়ে তুমি এমনি ফিল আপ করতে পারবা। তো এই অংশটুকু একটু দেখবা, এই দেখো একটা ওয়েবসাইট তৈরি করছে এগুলো দিয়ে।
তারপরে আরেকটা লিংক আছে, সেটা হচ্ছে সিএসএস স্পেসিফিসিটি। ইন্টারভিউ কোশ্চেন এটা প্রায়ই আসে, তো তোমরা একটু এইটা সম্পর্কে একটু ধারণা নিবা। আমি লিঙ্ক গুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি এখানে দেখলাম। সিএসএস কমেন্ট কমেন্ট কেমন দিতে হয় তোমরা এটা দেখে নিলে বুঝবা। ন্যাভিগেশন বার একটু দেখানোর ইচ্ছা ছিল, আমি এটা হয়তো নেক্সট ক্লাসে, এই অংশটুকু আমি নেক্সট ক্লাসের সময় পেলে দেখাবো। আদার দেন দ্যাট মেজর টপিক গুলো কভার হয়ে গেছে। সবচেয়ে প্রাইম পয়েন্ট ছিল হচ্ছে তোমার সিলেক্টর, আর হচ্ছে কি বলে বক্স মডেল, আর ফ্লোরটা অনেক প্রাইম। তারপরও আমি দেখাতে পারিনি, একটু ভালো মতো দেখে নিও। আমি একটু এগুলো লিংক দিয়ে দিচ্ছি। তোমরা আপাতত আর কিছু দেখানোর নাই, সময় ক্রস করতে যাচ্ছি না। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে একটু কোশ্চেন থ্রো করো। ক্লাসরুমে চলে যাই। কোনো কোশ্চেন আছে বাচ্চা কাচ্চারা? ডিভটা কি? ওকে গুড। ডিফটা হচ্ছে তোমার একটা বলা যায় এটা তোমার কিছু ট্যাগ আমি বলছিলাম যে তোমার সরাসরি তোমার দেখতে পাবে না, কিন্তু এই ট্যাগগুলো তোমার কাজের জন্য লাগে। ডিফ ট্যাগটা ওরকম তোমার এইচটিএমএল পেজের মধ্যে ডিভিশন ভাগ করতে, যেমন এটা ধরো একটা ডিভিশন, এটা হচ্ছে ডিভিশন, এই উপরের অংশটুকু একটা ডিভিশন, ঠিক আছে? সো এটাকে তুমি একটু আলাদা করতে চাচ্ছ, সেটা ডিভ দিয়ে আলাদা করে ফেললে। কারণ তুমি পুরো এই অংশটুকুর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছ, তখন তুমি কি করবে, ডিভের মধ্যে একটা ক্লাস অ্যাড করবা, সেটা লিখবা যে ফার্স্ট সেকশন, ঠিক আছে? এটাকে তুমি ডিভিশন করে ফার্স্ট সেকশন দিয়ে দিলে। এখন তুমি ফার্স্ট সেকশনটাকে ধরে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলে, তাহলে এই পুরো অংশটুকু একটা ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে গেল। এরকম তুমি চাইলে নিচের অংশটুকু একটা, ধরা যাক একটা H1 এবং P মিলে তোমার একটা সেকশন তৈরি, তাহলে তুমি দিলে ডিভ, এটা হচ্ছে তোমার একটা সেকশন ক্লাস, এটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেল সেকশন। বা ধরো একটা আর্টিকেল, এটা হচ্ছে একটা আর্টিকেল, তো তুমি এটাকে আর্টিকেল করে এরকম করে একটা ট্যাগ দিয়ে সেভ করে দিলা। তাহলে কি হইলো, আমি যদি এখন একটু আউটপুটে দেখি, আউটপুট কোথায়, এটা এটা না, আউটপুট কই, আউটপুট কই, ফ্লোটিং মোটিং একটু সরাই দিই, কিছু জিনিস সরাই দিই, এটাও সরাই দিই। So ধরো এটা এটা হচ্ছে কি আমার একটা আর্টিকেল, কি হয় একটা টাইটেল থাকে, এটা হচ্ছে আমার টাইটেল, TITLE, তারপরে হচ্ছে একটা প্যারাগ্রাফ থাকে, এটা হচ্ছে টাইটেল। তুমি চাইলে এখানে একটা লিংক অ্যাড করতে পারো। লিংকটা হচ্ছে ধরা যাক এ ট্যাগ, এটার ভিতরে হচ্ছে যে ও কিছু একটা জাস্ট রিড মোর। সো এটা তোমার একটা আর্টিকেল, আর্টিকেলের ভিতরে কিছু রিড মোর টেক্সট আছে। তো এখন তুমি যদি চাও এই আর্টিকেলটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারো। সো আমি দিলাম হচ্ছে কি ডট RTSELA আর্টিকেল, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমি দিলাম রেড। তো এটা একটা রেড কালারের ব্যাক আর্টিকেল হয়ে গেল। দেখো আমি জাস্ট আর্টিকেলটা ধরে এটাকে রেড করে দিছি। আমি যদি এখন চাই এই ডিভিশনটাকে আরো কয়েকটা কপি করতে পারি, আরো কয়েকটা, চারটা আর্টিকেল বসাই গেল, আরো কয়েকটা করি, আমি পাঁচটা আর্টিকেল। তাহলে কি সুবিধাটা কি হলো, ডিভ দেওয়ার ফলে আমার দেখো কত অর্গানাইজড ওয়েতে জিনিসটা আসছে। আমি বুঝতে পারতেছি এটা একটা আর্টিকেল, আর্টিকেল একটা কি বলে একটা H1 একটা P ট্যাগ আর একটা লিংক দিয়ে গঠিত। আর এরকম মাল্টিপল যদি থাকে তাহলে মাল্টিপল আর্টিকেল আছে, প্রত্যেকটারই ব্যাকগ্রাউন্ড আছে হচ্ছে থ্রেড। সো এরকম ভাবে ডিভিশন করার ক্ষেত্রে বা এক্সট্রা যদি স্পেসিফিক স্টাইলিং দিতে হয় মাল্টিপল ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টে, তখন আমরা এটাকে ডিভ ট্যাগ দিই। ডিভ ট্যাগ বাই ইটসেলফ কোনো মিনিং নাই, এটা অ্যাগনস্টিক। তার উপর একটা ক্লাস দিয়ে আমরা এটাকে একটা ডেফিনেশন দিয়ে তারপর আমরা বিভিন্ন সময় ইউজ করি। ঠিক আছে, আই থিঙ্ক বুঝাতে পারছি। সো যদি কোনো কোশ্চেন থাকে থ্রো করতে থাকো, আদারওয়াইজ আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, নিজেরা একটু এই পেজগুলো একটু ঘাটায়ও। যদি ঘাটাতে ইচ্ছা না করে তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করবা যে সিএসএস HTML টিউটোরিয়াল, তখন দেখবা যে প্রচুর ভালো ভালো টিউটোরিয়াল আছে। ওগুলো থেকে কোনো একটা দেখা, তারপরে নিজেরা কোনো একটা পেজ টেস্ট তৈরি করে ফেলবা। তৈরি করে ফেলে একটু দেখাও যে ভাই এই জিনিসটা আমি বানাইছি, এই জিনিসটা আমি তৈরি করছি, তাহলে আমারও ভালো লাগবে দেখতে। ওকে, সো আমি এখানে শেষ করছি।